গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। ষষ্ঠ পর্ব। দাদির সাথে মার্কেটে ঘুরঘুর করছি আমি। বাকি সবাই যার যার মতো শপিং করাই ব্যস্ত থাকলেও আমার মাঝে নেই কোনো রকম ব্যস্ত। আমি একমনে সবাইকে পর্যবেক্ষণ করে চলছি মলের এক পাশের চেয়ারটায় পা ঝুলিয়ে বসে, আমার দুহাতে দুটো কোন আইসক্রিম ধরা, আর সামনে টেবিলে ওপর কতগুলো চকলেট চিপস রাখা আমার জন্য। দাদি আমাকে খাবারগুলো দিয়ে বসিয়ে গেছে নিহা আপুর শপিং করার জন্য। আমরা সবাই একই দোকানে ভিতরে আছি, সবাই আমার সামনেই হয়েছে। আমার দুপা দুলাতে দুলাতে এক হাতের আইসক্রিমটা খাচ্ছি আর অন্য হাতে আইসক্রিমটা ধরে রেখেছি। বেশ মনোযোগ সহকারে আইসক্রিম খেতে খেতে আশেপাশে চোখ বুলিয়ে আমার গুন্ডা স্বামীকে খুঁজে চলছি আমি। উনার খুঁজার একমাত্র কারণ হলো উনি হৃদ নিজেই, কারণ বাসা থেকে বের হয়ে এখানে আসা অবধি সম্পূর্ণ সময়টা উনি আমার সামনেই ছিল। যখন গাড়িতে বসেছি দাদা দাদির সাথে, তখন উনি নিজের গাড়ি ছেড়ে আমাদের গাড়িতে উঠে বসে পড়ে ড্রাইভার সাথে। আমি উনাকে আমাদের সাথে দেখে সাথে সাথে চমকে উঠে দাদিকে জড়িয়ে ধরি উনার ভয়। উনি সরাসরি আমার দিকে না তাকিয়ে গাড়ি ভিতরের আয়না তাকিয়ে দেখে নেয় এক পলক। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। আমি ভয়ে চোখ নামিয়ে নেয়। পরে পুরো রাস্তায় উনি হৃদ বারবার আয়না দিকে তাকিয়ে আমাকে দেখছিলেন। সাথে আমিও। বেশ কয়েকবার আমাদের চোখাচোখি হলে আমি চোখ নামিয়ে নিলেও উনি নামায়নি, বরং তাকিয়ে ছিল অপলক দৃষ্টিতে। উনার এমন দৃষ্টি মানে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে উনার কি এমন হলো যে আমাকে এভাবে দেখছে, এভাবে তাকিয়ে থেকে পড়ে নিজের সিটে কান্তি ভরা শরীরটা এড়িয়ে দিয়ে আয়নায় তাকিয়ে ছিল এক দৃষ্টিতে। আমরা সবাই একসাথে মলে ভিতরের আসি, উনি তখন আমাদের সাথেই ছিল, কিন্তু একটু পরেই কোথায় গেল তা আমি জানি না, তার জন্য উনাকে আর দেখতে পাইনি আমি। সেই জন্য উনাকে খুঁজে চলছি আমি। উনাকে কোথাও দেখতে না পেয়ে হতাশ চোখে নিজের মতো করে আইসক্রিমের কামড় বসাচ্ছি আর বারবার চারপাশে চোখ দিয়ে উকি ঝুঁকি মেরে উনাকে খুঁজছি একটু দেখার আশায়। তখনই দেখি উনি আসিফকে কি যেন বলছে কোনো বিষয়ে, সম্ভবত আমাদেরকে করোরা গার্ড করতে বলছেন। আমি উনার দিকে তাকিয়েছিলাম, হঠাৎ করে কথা বলতে বলতে উনিও আমার দিকে তাকায়, এবারও দুজনের চোখাচোখি হয়। আমার কি হলো কি জানি, আমি আমার চোখ না নামিয়ে উল্টো উনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। উনাকে কেন যেন আজ মন ভরে দেখতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এইটা আমার শেষ দেখা আর হয়তো উনাকে দেখতে পারবো না আমি। মনে মধ্যে এক অন্য রকম অস্থিরতায় ভুগছি। তাই নিজের অস্থিরতা মেটাতে উনার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। আমাকে এভাবে তাকাতে দেখে হঠাৎ কথা থেমে যায় উনার, ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে, আমার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় আসিফকে চলে যেতে বলে, পরে আমার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এসে আমার পাশের চেয়ারটার বসে পড়ে। আমি তখনও ভাবলেশহীনভাবে তাকিয়েছিলাম উনার দিকে। উনি হৃদ আমাকে এভাবে তাকাতে দেখে আমার পাশে বসে একটা হাত টেবিলে ওপর রেখে তাতে হালকা ভর দিয়ে ঝুঁকে অন্য হাতে টেবিল ওপর রাখা ছোট বলটা নিয়ে ঘুরাতে ঘুরাতে ভ্রু কুঁচকে বলে উঠে, ম্যাডাম কি আমাকে পাগল বানানোর জন্য এভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে? হুম। এমনিতেই হাফ পাগল হয়ে আপনার পিছন পিছন এখানে চলে এসেছি। এখন কি পুরো পাগল বানানোর প্ল্যানিংয়ে আছেন নাকি? মনে রাইখেন, আমাকে পাগল বানিয়ে লাভ নেই। আমি পাগল হলে আপনাকেও শান্তিতে থাকতে দিব না, দরকার হলে আপনাকে সাথে সাথে নিয়েই ঘুরবো, তারপরও ছাড় দিব না। উনার কথা শুনে আর উনাকে আমার পাশে বসে থাকতে দেখে চমকে উঠলাম আমি। উনি কখন এলো আমার পাশে? নিজের অস্থিরতায় নিয়ে উনাকে দেখার এতটাই ব্যস্ত ছিলাম যে উনি কখন আমার পাশে বসলো আমার খেয়ালই হয়নি। কিন্তু এখন উনাকে আমার পাশে দেখে ভীষণ ভয় করছে। ভয়ে জর্জর হয়ে কাঁচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছি কেউ এসে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার আশায়। হাতে দুটো আইসক্রিম খানিকটা গলে যাচ্ছে। শুকনো একটা ঢুক গিলে আবারও উনার দিকে একটা পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে দাঁড়াতে যাব, তখনই উনি আমাকে সহ আমার চেয়ার টেনে উনার একদম উনার কাছে নেয়। উনার এমন কাজে আমি ভয়ে সিটিয়ে যাই। মুহূর্তে মনের মধ্যে একরাশ অস্থিরতা জেঁকে বসেছে। ভয় ঢুক গিলে ভীতু চোখে উনার দিকে তাকায় উনি। আমার এমন অবস্থা দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই আমার খাওয়া আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলে উঠে, এত পালাই পালাই করেন কেন ম্যাডাম? স্বামী থাকতে অন্য কাউকে খুঁজেন সব সময়, এটা তো খারাপ লক্ষণ আপনার। এবার থেকে স্বামী স্বামী করবেন আপনি, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, আপনার শাড়িটা পরা পর্যন্ত ঠিক ছিল, তবে এতটা সাজলেন কেন আপনি? এখন আপনাকে কি করা যায় বলুন তো ম্যাডাম। উনার এমন কাজে আমি ফ্রিজ হয়ে গেলাম। উনি আমার একটু আইসক্রিম খাচ্ছেন। উনাকে আমি যতটুকু জানি উনি কখনো ব্লেন্ড ছাড়া কিছু ব্যবহার করে না। আর খাবারের বিষয়ে এতটা স্বচ্ছ যে একে প্লেট দিয়ে দ্বিতীয়বার খায় না নোংরা লাগে বলে। আর সেই উনি আমার মুখে খাবার খেল, ভাবতেই আমি শোক থেকে কোমায় চলে যাচ্ছি। আমাকে এভাবে তাকাতে দেখে হালকা হাসলো উনি, পরে খানিকটা থেমে আবারও বলে উঠে, আপনি আজ এই শাড়িটা পরে অনেকটাই নাড়িয়েছেন আমাকে ম্যাডাম। তাই আজ আপনার সব ভুল মাফ করলাম। তবে রোজ রোজ করব না কিন্তু। আপনার স্বামী যে ভালো মানুষ না সেটা তো জানেনই, তাই কষ্ট করে আর না বললাম। তবে আপনার এইসব সাজ সৌন্দর্য থাকবে শুধু আপনার স্বামীর জন্য, মানে আমার জন্য। আর আমি আমার জিনিস কখনো কারো নজর পছন্দ করি না। আপনি নিজের মতো করে যতটা খুশি সাজতেন পারবেন, তবে সেটা বাড়ির চার দেয়ালে বা আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। শান্তভাবে হুমকি দিয়ে। উনার এমন কথায় আমি আরো ভয় পেয়ে যাই, কাপা কাপা স্বরে বলে উঠি, আমি দাদি যাব। আপনাকে আমার ভয় লাগে, আমাকে দাদি যেতে দিন। আমার গুলো বলার সাথে সাথে উনি আমাকে জোরে ধমক দিয়ে বলে উঠে, দাদি যাব কি? হ্যাঁ বল স্বামী, থাকবো। আজকে কোথাও যাওয়া হবে না তোমার, তোমাকে নিয়ে শপিং করব আমি, চল আমার সাথে। বলে আমাকে টেনে দাঁড় করিয়ে আমার এক হাত ধরে দু কদম এগিয়েও থেমে যায়, পরে আমার দিকে ঘুরে তাকায়, পরে আমাকে টেনে নিজের কাছে এনে আমার চুলগুলো দেখে ভ্রু কুঁচকায়। নিজের হাতে আমার চুলগুলো নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবগুলো চুল হাতে মুঠোয় করে কিছু একটা করতে চাইছে, কিন্তু বরাবর ব্যথ হচ্ছে। আমার পুরো মাথার চুল এলোমেলো করে ফেলেছে, তবুও উনি নিজের কাজে সফলতা অর্জন করতে পারেনি। পরে কি করতে গিয়ে নিজের হাতে আমার সব চুল পেঁচিয়ে ফেলে সুতা পেঁচানোর মতো করে, হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে আহত সুরে বলে উঠে, চুল বাঁধে কিভাবে? আমি পারছি না কেন? যতবার পেঁচাচ্ছি ততবার সব গলিয়ে যাচ্ছে, সবটা আমার হাতে পেঁচিয়ে গেছে দেখ। উনার এমন করুণ ফেস দেখে আমার কেমন জানি লাগছে। আজ এত কিছু একসাথে হজম করতে পারছি না আমি। উনার হঠাৎ আমার সাথে ভালো হওয়াটা মেনে নিতে পারছি না আমি। সবটা স্বপ্নের মতো লাগছে। আচ্ছা আমি সবটা সহ্য করতে পারবো তো? হারিয়ে ফেলবো না তো কোনো কিছু? আমার এমন চিন্তা ভাবনায় মাঝে উনি আবারও চিন্তাত সুরসুরে বলে উঠে, কি করি বল তো? চুল দেখতে দেখতে। আমি উনার এমন কাণ্ড দেখে বোকা মতো তাকিয়ে আছি, পরে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চুলগুলো ছেড়ে দিয়ে, আমার শাড়ি আঁচল দিয়ে আমাকে পেঁচিয়ে প্যাকেট বানিয়ে ফেলে, পরে একটা ডিজাইনার শোরুমে এনে একজন লেডিস ডিজাইনারকে দিয়ে আমার চুলগুলো বাঁধায়। মহিলাটি আমার চুল বাঁধার সময় উনি বেশ মনোযোগ সহকারে আমার চুল বাঁধা দেখছিল দাঁড়িয়ে। মহিলাটি আমার চুলগুলো বাঁধতে বাঁধতে উনাকে উদ্দেশ্য করে বলে উঠে, স্যার ম্যাডাম তো দেখি ছোট, কিন্তু মন আর চোখ জোড়ানো সৌন্দর্য দিয়েছেন আল্লাহ ম্যাডামকে। এত সুন্দর চুল আমি কখনো দেখিনি। আর লম্বাও অনেকটাই, একদম হাঁটুর নিচে পর্যন্ত টেকেছে ম্যাডামের চুল। মিষ্টি হেসে মেয়েটি কথা উনি শুধু হাসলো, পরে আমাকে মেয়েটির সাথে পাঠায় ড্রেস দেখার জন্য। আমি শুধু বোকার মতো সবটা পর্যবেক্ষণ করেই চলছি, আর বুঝার চেষ্টা করছি যে কি এমন হয়েছে উনার যে উনি আজ এতটা স্বাভাবিক, নাকি বড় কিছু করা দান ধায় আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি, নিজের প্রতিছবিটাকে দেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছি তেমনটা নয়। আয়নায় উনাকে আর ডলি আপুকে একসাথে দেখা যাচ্ছে, তাই তাকিয়ে আছি আমি। মনে মধ্যে কোনো রকম ফিলিংস কাজ করছে না ওদের একসাথে দেখে। খারাপ ভালো কোনোটাই কাজ করছে না দুজনকে একসাথে দেখে। যেটা কাজ করছে সেটা হলো তাচ্ছিল্য নিজের প্রতি নিজের। কারণ আমি সবটা জানি যে উনি ডলতে আপুকে পছন্দ করে আর আপুকেই বিয়ে করতে চাই। মাঝখান দিয়ে আমি শুধু বোঝা হয়ে গেলাম উনার জন্য। আমি উনাকে মুক্তি দিতে চাই, খুব করে চাই উনাকে মুক্তি দিতে। এইসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে। তারপর আবারও তাদের দিকে তাকায়। লেডিস ডিজাইনার যখন আমাকে ড্রেস দেখাচ্ছিল তখন উনি একটা পাশে দাঁড়িয়ে ফোনে মনোযোগ দিয়ে কথা বলছিল কারো সাথে। তখনই কোথাও থেকে ডলি আপু ঝড়ে গতিতে এসে উনাকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে উনার হাতে থাকা ফোনটি নিচে পড়ে যায়। তখন আমি ড্রেস দেখায় ব্যস্ত ছিলাম। হঠাৎ আপুর আগমনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। পরে মাথা নিচু করে পিছন ঘুরে দাঁড়ায়।
সামনে তাকাতেই আবারও চোখে পড়ে উনারদের, কারণ আমার সামনে বড় একটা আয়না রয়েছে, তাতে খুব সুন্দর করেই আপু আর উনাকে দেখার যাচ্ছে। উনি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কারণে রেগে যাচ্ছেন। আমি আর কিছু দেখার প্রয়োজন বোধ মনে করেনি, তাই কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসি দাদির উদ্দেশ্য। দাদিকে খুঁজে না পেয়ে দাদাজানের পাশে বসে পড়ি। আমাকে দাদাজানের পাশে বসতে দেখে হাসি মুখে আদুরে এক হাত দিয়ে জড়িয়ে নেয় দাদাজান। আমি দাদাজানের বুকে ভাবলেশহীনভাবে মাথা রাখে চুপচাপ বসে থাকি। আমাকে এতটা চুপচাপ দেখে দাদাজান আদুরে সুরের বলে উঠে, কি খারাপ লাগছে সোনামা? দাদাজান কথায় আমি শুধু মাথা নাড়িয়ে না বুঝায়, মানে আমার খারাপ লাগছে না। দাদাজান আমাকে বুক চেপে ধরে, অন্য হাতে আমার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। আমি চুপচাপ বসে সামনে তাকিয়ে আছি। অনুভূতি আমার শূন্য। আমার কারো প্রতি কোনো রকম অভিযোগ নেই আর নেই কোনো আশা। আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে হঠাৎ করে কেউ আমার পাশে বসে পড়ে। এ মুহূর্তে আমার পাশে কে বসেছে তা জানার প্রয়োজন বোধ মনে করেনি, তাই আগের ন্যায় দাদাজানের বুকে ঘাপটি মেরে বসে আছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে পাশ থেকে কেউ বলে উঠে, দাদা মায়ার কি শরীর খারাপ লাগছে নাকি? আমি কি ডাক্তার ডাকবো ওর জন্য? হালকা পরিচিত কণ্ঠ কানে আসতেই আমি ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায়, তখনই চোখে পড়ে নিহা আপুর বড় দেবকে। উনি আমার পাশে বসে আছেন, চোখ মুখ হালকা চিন্তার ছাপ। হয়তো আমাকে নিয়ে আমি উনার চেহারায় চিন্তার ছাপটা। আমার এমন চিন্তা ভাবনায় মাঝেই দাদাজান বলে উঠে, তেমন কিছু না সাহিল, নিহা আপুর বড় দেবর, এর নামও খানিকটা ক্রান্ত, তাই আমার কাছে এসেছে। ও আচ্ছা। আমি ভাবলাম মায়া অসুস্থ। বলেই উনি সোজা হয়ে বসে পড়ে নিজের ফোন টিপতে লাগলো। সাহিল ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার দেখা হলেও তেমন কোনো কথা হয়নি আমাদের মাঝে, টুকটাক কথা বলা ছাড়া। যেমন কেমন আছেন? ভালো আছি, ব্যাস এতটুকুই, এর ছেড়ে বেশি কিছু না। আমি সাহিল ভাইয়া দিকে এক পলক তাকিয়ে থেকে সামনে দিকে তাকায়, তখনই চোখে পড়ল উনাকে। উনি প্রচণ্ড রেগে দুহাত মুষ্টি করে দুপদা পা ফেলে বেরিয়ে আসে শোরুম থেকে। পরে রেগে চোখ মুখ শক্ত করে চারপাশে নিজের চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলছে। নিজের চোখ বুলিয়ে আমাদের দিকে তাকায় উনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি স্থির রেখেই ভ্রু কুঁচকায় উনি তারপর আরো রেগে এগিয়ে আসে আমাদের সামনে দাঁড়ায়। উনাকে রাগতে দেখে আমি ভয়ে দাদাজানের বুকে মুখ লুকায়। উনি লাল লাল চোখে একবার আমার দিকে তো একবার সাহিল ভাইয়া দিকে তাকাচ্ছেন। হয়তো সাহিল ভাইয়া আমার পাশে বসাটা পছন্দ হয়নি উনার, যা উনার তাকানোর মাধ্যমে বোঝা যাচ্ছে। পরে উনি গম্ভীর কণ্ঠে বলে উঠে, সাহিল তুমি দাদি কাছে যাও। উনার হঠাৎ আগমনে হঠাৎ কথায় চমকে উঠে সাহিল ভাইয়া, বিস্ময়কর নজরে তাকিয়ে থেকে কিছু না বলে আমার দিকে এক পলক তাকিয়ে থেকে চুপ করে উঠে যায় সাহিল ভাইয়া। ভাইয়া যেতেই উনি বসে পড়ে আমার পাশে, কিছু না বলে চুপচাপ বসে থাকে, হাত মুখ শক্ত করে। আর বারবার আমার দিকে তাকাচ্ছে, যা আমি না তাকিয়েও বুঝতে পারছি। আমি উনার এমন তাকানো দেখেও ভুল করেও উনার দিকে তাকাচ্ছি না। আর কেন বা তাকাবো? আমার তাকানো কোনো রাইট নেই। আমি কেন অন্যের ভালোবাসা দিকে নজর দিব? হুহহ, আমি কি ছেচড়া নাকি? হুহহ, একদম তাকাবো আমি, যাই কিছু হয়ে যাব, জাহান্নামে যাক উনি আর তার সাথে যাক ডলি আপু, তবুও তাকাবো আমি, মনে মনে এই শপথ করলাম আমি। দাদাজান বুকে ঘাপটি মেরে বসে আছি আমি, অনুভূতি শূন্যে অবস্থা করছে আমার। উনাকে আমার পাশে বসে থাকতে দেখেও নিজের কেমন অসহায় অসহায় ফিলিংস আসছে মনে। ইচ্ছে করছে সবকিছু ছিন্ন করে উনাকে মুক্তি করে দিতে এ মুহূর্তে, তাহলে হয়তো কলিজা শান্তি পেত আমার। শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি আমরা সবাই, 2 মিনিট হলো সবার শপিং করা শেষ হলো। তাই আমরা সবাই বাহিরে এসে দাঁড়িয়েছি, কারণ গার্ডরা সবার শপিং ব্যাগগুলো গাড়িতে রাখছেন একে একে, তাই আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের সাদা করে মোট 6টি গাড়ি এসেছে। দুটো ফয়সাল ভাইয়াদের, দুটোতে আমরা আর নিহা আপুরা যাব, আর দুটোতে গার্ডরা যাবে। আমি দাদির পাশে দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছি। তখনই চোখে পড়ে উনাকে, উনি বিরক্তি নিয়ে সবাইকে দেখছেন। আর নিহা আপুর উনার পাশেই দাঁড়িয়ে আছে খানিকটা দূরে। উনি তখন আমার পাশেই বসে ছিল শপিং মলে সারাটা সময়। পরে আমি যেখানে গিয়েছি সাথে সাথে উনিও গিয়েছেন, কিন্তু কোনো কথা বলেনি, চুপচাপ ছিল। উনি আমার পিছন পিছন চলাটা আমার জন্য ছিল একটা প্রশ্নবোধক চিহ্ন মতো। উনি এভাবে আমার পিছন পিছন কেন ঘুরছিল তা আমার জানা নেই। আর না জানতে চাই, তবে যেটা চাই সেটা হলো উনি আমার পিছনে না আসাটা।
আমি উনার দিকে তাকিয়ে থেকে এক মনে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ করে উনিও আমার দিকে তাকায়, দুজনের চোখাচোখি হতেই আমি চোখ নামিয়ে নেয়, সাথে সাথে মাথা নিচু করে আস্তে করে পিছন ঘুরে দাঁড়ায়, যাতে উনাকে আর দেখতে না পারি। আমার হঠাৎ করে ঘোরাটা হয়তো উনার হৃদ পছন্দ হয়নি, তাই আমার ঘোরার সাথে সাথে কপাল কুঁচকে এলো উনার। উনি রেগে আমার দিকে হনহন করে এগিয়ে আসতেই হঠাৎ থেমে যায়, চিৎকার করে বলে উঠে, ঋতো! ঋত শব্দটি কানে আসতেই পা থেমে যায় আমার। মুহূর্তে মনে মধ্যে অজানা একটা ধুকপুক শুরু হয়। উনি আমাকে ঋত ডাকছে, রিক্তা শর্ট ফর্ম ঋত। এই নামটা আমি আগেও শুনেছি, কিন্তু কোথায়? আমার এমন সব চিন্তা ভাবনায় মাঝে সামনে তাকিয়ে দেখি উনি পাগল পাগল হয়ে দৌড়ে আসছে আমার দিকে। উনার পিছনে বাকি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি উনার এমন দৌড়ানোর মানে বুঝতে পারছি না এই মুহূর্তে, কারণ আমি যখন উনার দিক থেকে পিছন ঘুরে দাঁড়ায় তখনই চোখে পড়ে রাস্তায় একটা ছোট বিড়াল গাড়ির নিচে পড়তে যাচ্ছে, তাই সেটাকে বাঁচাতে দৌড় দিলাম মেইন রাস্তার দিকে। আর যাই হোক, বিড়ালে বাচ্চাটাকে তো আর মরতে দিতে পারি না, তাই আমার সব চিন্তা ভাবনায় পিছনে ফেলে আবারও এগুতে যাব, তখনই থেমে যায় আমার পা আর উনার দৌড়। পাগল পাগল হয়ে দৌড়েও মায়াকে বাঁচাতে পারেনি রিক। ঝড়ে গতিতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়, মায়ার নিতান্ত দেহটা রাস্তা পড়ে থাকতে দেখে। তখন মায়া যখন আবারও দৌড় দিতে যাবে তখন দ্রুত গতিতে একটা ট্রাক এসে ভারী মারে মায়াকে। মায়া সে ভারী খেয়ে উড়ে গিয়ে সামনে আসা কারো এর ওপর পড়ে। কারোটির সামনে থাকা কাচের মধ্যে ভারী খেয়ে ছিটকে গিয়ে পড়ে যায় রাস্তা মাঝে উপুর হয়ে, দুটো হাত সামনে দিয়া দুই সাইডে। মায়া রাস্তা পড়ার সাথে সাথে মাথা রক্তে সারাটা রাস্তা বাঁচতে থাকে। সেই দৃশ্য দেখে থেমে থেমে দৌড়ে এসে মায়ার সামনে ধপাস করে হাঁটু গেটে বসে পড়ে। বেহালি ভাবে নিজের দুহাত পরে নিজের দুই হাঁটুর ওপর একরকম অনুভূতিহীন ভাবে তাকিয়ে থাকে মায়ার রক্ত মাখা মুখ দিকে। এই একবার রক্ত মাখানো রাস্তা দিকে তাকাচ্ছে তো একবার মায়া দিকে তাকাচ্ছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে রয়েছে মায়ার মুখে দিকে। মায়া আদু আদু চোখ খোলা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, চোখে পাতা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ফোটা রাস্তায় পড়ছে। আর ঠোঁট দুটো হালকা হা করা, যার মাধ্যমে টেনে টেনে জোরে জোরে হালকা শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে, আর অস্পষ্ট সুরের কিছু একটা বলার চেষ্টা করছে। হৃদ অনুভূতিহীন হয়ে টেনে মায়াকে নিজের কোলে নিয়ে আসে। মায়াকে অস্পষ্ট সুরের কিছু বলতে দেখে আস্তে করে নিজের কানটা মায়ার মুখে কাছে রাখে। তখনই আমার থেমে থেমে অস্পষ্ট সুরে আটকে আসা গলায় আস্তে করে বলল, আজকে থেকে আপনি মুক্ত। আমি নামক কেউ আপনাকে আর বিরক্ত করবে বা। একদিন আমি আপনাকে বলেছিলাম না যে একদিন আমারও দিন আসবে আর সেদিন আমিও বড্ড স্বার্থপর হব, আপনাকে ছেড়ে চলে যাব আমি। আজ হয়ে গেলাম স্বার্থপর, চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আর হয়তো নিঃশ্বাস জোরে টেনে টেনে বাকি কথাগুলো বলার আগেই মায়ার নিঃশ্বাস থেমে যায়। হৃদকে আঁকড়ে ধরা হাতটা হঠাৎ নিচে পড়ে যায়। হৃদ মায়া কথাগুলো শুনে আর মায়াকে নড়াচড়া করতে না দেখে। হঠাৎ করে যেন বড্ড উন্মাদ হয়ে উঠে, কি করবে কিছু বুঝতে না পেরে মায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে পাগলের মতো আচরণ করতে করতে বলে উঠে, ঋতো তুমি আমার সাথে এমনটা করতে পারো না, তুমি আমাকে ছাড়তে পারো না, আমি তোমাকে ছাড়াতে দিব না। আমার দেখো না আমার কেমন জানি লাগছে, আমার কলিজা কেঁপে কেঁপে উঠছে, আমার ভীষণ ভয় করছে। ঋতো তুমি আমাকে তোমার শাড়ি আঁচলে নাও না, ঋতো প্লিজ। চিৎকার করতে করতে থেমে গেল হৃদের জীবন পথ। রয়ে গেল না বলা অসংখ্য অনুভূতি ও মনে কথাগুলো। জানা নেই কখনো হৃদ তার মনের কথাগুলো তার ঋতো পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। মাঝ রাস্তয় মায়ার নৃত্যন্ত দেহটা ঝাঁপটে ধরে চিৎকার করছে হৃদ। কি হয়েছে তার সাথে, কিছু বোধগমন হচ্ছে না তার। এমন মুহূর্তের হৃদের কেমনটা লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছে না। নিজেকে বড্ড উন্মাদ আর পাগল লাগছে। বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে ক্রমাগত। নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে, হা করেও নিতে পারছে নিঃশ্বাস। হৃদের এমনটা মনে হচ্ছে যে করেই হোক তার এই মেয়েটাকে চাই চাই, নয়তো সে এই গোটা দেশটাই জ্বালিয়ে দিবে, সবকিছু ধ্বংস করে দিবে, আরো অনেক বেশি হিংস্র হয়ে উঠবে যদি তার রিত্রিয়েজ তার কাছে না ফিরে আসে। মায়াকে সে যতই অত্যাচার করুক না কেন, কখনোই তার থেকে মায়াকে দূরে থাকতে দেয়নি, কারণ মায়ার সাথে দ্রুতটা কখনোই মেনে নিতে পারেনি হৃদ, তাই মায়াকে এক প্রকার বন্দি করে রেখেছিল তার জীবনের। মায়াকে হারানো ভয়, মায়ার জীবনের সবকিছু হৃদ তার নিজের দখলে নিয়েছিল অনেক আগেই।
এতটা দখলে নিয়েছিল যে মায়ার পাশে কোনো রকম মানুষ পছন্দ করত না, এর জন্য মায়াকে বডিগার্ড দেয় হৃদ। মায়ার প্রতিটা মুহূর্তের খবর নিয়েছে হৃদ। মায়ার কোনো কাজেই হৃদের কোনো সমস্যা ছিল না, কিন্তু মায়া যখন হৃদকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে মিশত বা হৃদকে ছেড়ে যাওয়া কোনো কথা বলতো তখনই হৃদ সেটা মেনে নিতে পারত না। তার ভিতরে থাকা অস্থিরতাটা চাতক পাখি মতো লাফাতে থাকতো আর তার রেশ ধরেই মায়াকে ভয় দেখাতে। নিজের অনুভূতির সাথে পরিচয় ছিল না বলে মায়াকে আর নিজের সময় দিচ্ছল হৃদ, নিজের ফিলিংসের সাথে পরিচয় হওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে মায়ার কিছু পাগলামোর জন্য হৃদ তাকে ভয় দেখাতো। মায়ার হঠাৎ করে অ্যাক্সিডেন্টে হওয়ায় স্তব্ধ সবাই। সবাই শোকড হয়ে ফ্রিজের মতো দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে এমনটা হয়ে যাবে করে বিশ্বাসই করতে পারছে না। হৃদ মায়াকে ঝাঁপটে ধরে কান্না করতে দেখে খানিক বাদে সবাই দৌড়ে এসে মায়ার পাশে বসে। হেনা খান মায়ার অবস্থা দেখে চিৎকার করে প্রচণ্ড উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় মায়ার পাশে বসতে বসতে বলে উঠে, আমার সোনামা কি হয়েছে, গায়ে এত রক্ত কেন হৃদ? ওকে বল না, ওর দাদি খুব ভয় পাচ্ছে রক্ত এত দেখে। ওকে বল আমাকে জড়িয়ে ধরতে, আমার হাত পা কাঁপছে হৃদ। ওকে বল আমার কাছে আসতে। মায়া তো তোকে ভয় পায়, তাহলে ও তোর বুকে শুয়ে আছে কেন? আমার বুকে শুতে বল না প্লিজ। অঝোর ধারা চোখে পানি পড়তে পড়তে মুহূর্তের হৃদ চুপ হয়ে যায়, কারের সাথে কোনো কথা বলে না। আর হেনা খানের কথা শুনে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে নিজের বুক সাথে। আর হেনা খান এদিকে এমনভাবে তাকায় যেন মায়াকে কিছুতেই দিবে না হেনা খানকে। যত কিছু হোক না কেন মায়া তার বুকে থাকবে, একদম দিবে না কাউকে তার হৃতকেরিয়ে নিয়ে যেতে তার বুক থেকে। আরাফ খান ও মিসেস হেনা খান এপাশে ধপ করে বসে পড়ে, আর অশ্রুসিক্ত চোখে মায়া দিকে তাকিয়ে থেকে কাপা হাতটা বাড়িয়ে দিতেই হৃদ মায়াকে নিয়ে নড়েচড়ে ওঠে। আর তার দাদাজানকে উঠে দিচ্ছে না, যদি দাদাজান হৃদ থেকে মায়াকে আলাদা করে দেয় তাই। আরাফ খান অশ্রুশক্তি চোখে অসহায় মতো তাকিয়ে আছে হৃদের দিকে। তখনই পাশ থেকে কেউ ধপাস করে আরাফ খানের গায়ে ঢলে পড়ে। আরাফ খান চমকে হাঁটু কাছে তাকাতেই চোখে পড়ল নিজের স্ত্রী সেন্সলেছ দেহটা। উনি জানতো এমনটা হবে, তাই আরাফ খান কান্না করতে করতে হেনা খানকে নিয়ে কোলে মাথাটা রাখে। হেনা খান নিজের সোনামার অবস্থাটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। ফয়সাল, সাহিল, আয়নে বাবা বাবা মিলে সবাইকে হসপিটালের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মায়াকে হৃদের থেকে আলাদা করতে পারেনি। এই গাড়ির ভিতরে সারাটা রাস্তায় মায়াকে দুহাতে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। হৃদের সারাটা শরীর মায়া রক্তে ভেসে গেছে। এই গাড়িতে বসেও কারো সাথে কোনো কথা বলছে না। হৃদের অনুভূতি শূন্য হয়ে আছে, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই সে পাথর মতো শক্ত হয়ে বসে আছে। হসপিটালের কেবিনে বাহিরে বসে আছে সবাই। সবার চোখে মুখে কষ্ট আর চিন্তার ছাপ। কি থেকে কি হয় কেউ কিছু ভেবে পাচ্ছে না। মায়াকে কিছুক্ষণ আগে কেবিনে ভিতরে ঢুকানো হয়েছে। মায়াকে ঢাকার সবচেয়ে নামিদামি হসপিটাল অ্যাপোলো আনা হয়েছে, এখানে দেশ বিদেশি বড় বড় ডাক্তাররা আছে তাই। বডিগার্ডরা সবাই একপাশে দাঁড়িয়ে আছে আর মায়ার বডিগার্ড সবাই কান্না করছে মায়ার জন্য। আশিক তার পাতানো বোন জন্য বুক ফেটে চিৎকার বেরিয়ে আসছে কষ্টে। আর আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। আসিফ ভেবে পাচ্ছে না হৃদ মায়ার ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভীষণ হাইপার ছিল। কতটা পাগলামি করছে মায়ার জন্য সে সবটা দেখেছে। কিন্তু আজকে যা হয়েছে তা কিছুতেই মেনে নিবে না হৃদ। এতটা শান্ত হয়ে বসে আছে মানে নিশ্চিত কোনো অজানা ঝড় তুলবে হৃদ, যার কারণে এখন এতটা স্থির। হৃদ চুপচাপ বসে আছে কর্নার একটা বেঞ্চ মধ্যে, নিজের দুহাত মাথা চেপে ধরে ঝুঁকে ফ্লোরে দিকে তাকিয়ে থেকে। তখন অনেক কষ্টে মায়াকে হৃদ থেকে আলাদা করেছে আরাফ খান। মায়ার সাথে কেবিনে ভিতরও ঢুকতে চেয়েছিল, পরে আরাফ অনেক কষ্টে বুঝিয়েন যে হৃদ যদি মায়ার সাথে যায় তো মায়ার আরো অনেক বেশি ক্ষতি হবে। ডাক্তার তখন কিছু করতে পারবে না, তাই সে বাধ্য হয়ে মায়াকে যেতে দিয়েছে। হৃদের এমন চিন্তা ভাবনায় মাঝে ডক্টর মায়ার কেবিন থেকে হতভম্ব হয়ে বেরিয়ে এসে আরাফ খানের সামনে এসে দাঁড়ায়। সবাইকে এক পলক দেখে ভয় সিটিয়ে যায়, কারণ এখানে সবাই খান পরিবারের সবাইকে চিনে। বিশেষ করে হৃদ সম্পর্কে অবগত পুরো বাংলাদেশ। এক কথায় হৃদকে মাফিয়া বলা যায়, তাই ডক্টর হৃদকে এক পলক দেখে ভয় কাচুমাচু করতে করতে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, পেশেন্ট অবস্থা খুব খারাপ, মাথা আঘাত পেয়েছে প্রচণ্ড আর অতিরিক্ত রক্ত খননের কারণে জ্ঞান হারায় অনেক আগেই।
তাই পেশেন্টের বাঁচার চান্স মাত্র 5% আছে, তাও ভালো করে বলতে পারছি না। আল্লাহ ডাকুন সবাই, পেশেন্টকে বাঁচানো বাকি কথাগুলো বলার ক্ষমতা আর হলো না ডক্টরের। তার আগেই ঝড়ে গতিতে হৃদ আসিফের কোমর থেকে বন্দুকটা নিয়ে ডক্টরের কলার ধরে প্রচণ্ড জোরে দেয়ালে সাথে চেপে ধরে, মুখে ভিতরে হৃদের হাতে থাকা বন্দুকটা চেপে ঢুকিয়ে ধরে। ডক্টরকে হঠাৎ করে দেয়ালে চেপে ধরায় সাথে সাথে দেয়ালে নিজের মাথা বাড়ি খায় ডক্টর। হৃদের হঠাৎ এমন কাজে ভয়ে সিটিয়ে যায় ডক্টর। হৃদকে কিছু বলার মতো সাধ্য নেই ডক্টরের, তাই তিনি শুধু ভীতু চোখে তাকিয়ে থাকে হৃদের দিকে। তখনই হৃদের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠে, মুহূর্তেই অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠে, হারামি বাচ্চা, তুই আমার বউয়ের বাঁচা মরার টিকেট দিবি? তোর কাছে আমি বাঁচা মারার টিকেট নিতে এসেছি। আমার বাচ্চা বউকে সুস্থ করে তোলো। আমার হৃদয়ের কষ্ট পাচ্ছে ভীষণ, তাই তোর কাছে এনেছি। নাকি টিকেট নিতে হারামি? বউ আমার রক্ত সহ্য করতে পারে না, তাই তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি ঠিক কর আমার বউকে। বউ ছাড়া আমার আর ভালো লাগছে না, তুই তাড়াতাড়ি আমার বউকে ঠিক কর হারামি বাচ্চা। হৃদটগবগে রক্ত লাল চোখে আরো খানিকটা ডক্টরকে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, বউ নাই তো তুইও নাই। আমার বউয়ের টিকেট আমাকে দিচ্ছস তাই না? এখন যদি তোকে আর তোর ফ্যামিলি সহ মরার টিকেট ধরিয়ে দেয় আমি, তাহলে কেমন হবে? তোর 2টা মেয়ে আছে না শুধু, স্কুলে পড়ে। আমার বউ ঠিক না হলে সব কয়টা লাশ পড়বে একসাথে। সাথে তোর এই বিশাল বড় হসপিটালটাও একদম শেষ করে দিব, মানে এই হসপিটালটা ভেঙে গলিতে দিব, একটা ইটও আস্ত থাকবে না যদি বউ আমার ঠিক না হয় তাহলে। সব কয়টা ডাক্তারকেও উপরে টিকেট ধরিয়ে দিব অনায়াসে আমি। এবার যা। হৃদ আকস্মিক ঘটনায় উপস্থিত সবাই ভড়কে গেল। হৃদ হঠাৎ করেই ডক্টর মুখে ভিতর বন্দুক টেকাবে কেউ বুঝতে পারেনি। যখনই বুঝতে পারে হৃদ কি করছে তখন দ্রুততার সঙ্গে আরাফ খান হৃদের কবজি টেনে নিয়ে আসে নিজের সামনে। হৃদ থেকে ডক্টর ছাড়া পেতেই যেন হাঁফ ছেড়ে বাঁচে। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ঠিক করে, পরে ভীতু চোখে হৃদের দিকে তাকায় ডক্টর। তখনই আরাফ খান হৃদকে সামনে দাঁড় করায় আর হাতে ইশারায় ডক্টরকে মায়ার কাছে যেতে বলে। পরে আরাফ খান কপাট রাগ দেখিয়ে বলে উঠে, পাগল হয়ে গেছিস হৃদ? কি করছিস কি তুই? শামীম ডক্টর এর কি দোষ? যা সত্য তাই বলেছে। আরাফ খানের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারল না হৃদ। হঠাৎ করেই যেন শরীরের রক্ত সব টগবগে উঠে। মায়াকে হারানো কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না হৃদ, তাই সারা শরীর যেন রাগে রিরি করছে মুহূর্তের। তাই প্রচণ্ড উত্তেজিত হয়ে পাশে থাকা বড় ফুলের টপটা সজোরে আছাড় মারে ফ্লোরে। পরে একের পর এক ভাঙচুর করতেই থাকে হসপিটালের মধ্যে হৃদ। এটা সেটা যা পাচ্ছে ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, আমার ঋতকে রিয়েজ চাই। পুরো আধা ঘন্টা সময় ধরে হসপিটালের ভাঙচুর করছে হৃদ। যেই থামাতে যাচ্ছে তাকেই হিতাহিত জ্ঞান হারায় আঘাত করছে। কেউ থামাতে পারছে না হৃদকে ভয়। হৃদ মায়ার জন্য এতটা পাগলামো করবে কেউ বুঝতে পারেনি। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। সবটা শুধু দাঁড়িয়ে দেখছে। হৃদ হসপিটালের সবকিছু ভাঙচুর করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও ভাঙচুর করেই চলছে, থামছে না। হৃদ অনেকটাই হাঁফিয়ে উঠেছে। হৃদকে হাঁফাতে দেখে আসিফ এগিয়ে এসে ধরতে নিলে আসিফকে আঘাত করে বসে হৃদ। আসিফকে আঘাত করতে দেখে আরাফ খান নিজে রাগ দমে রাখতে না পেরে হৃদকে টেনে সামনে দাঁড় করিয়ে ঠাসঠোস করে চর বসি দেয় হৃদের গালে, আর রাগী চোখ তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ জীবনের প্রথম নিজের দাদাভাইয়ের কাছ থেকে চড় খেয়ে মুহূর্তের শান্ত হয়ে যায়। সাথে সাথে বাকি সবাইও অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কিছুক্ষণ তার দাদা ভাইয়ের দিয়ে তাকিয়ে হঠাৎ করে আরাফ খানের সামনে হাঁটু ঘেরে বসে পড়ে, কান্না করতে করতে বলে উঠে, আমার ঋতুকে চাই দাদা ভাই, আই ওয়ান্ট চার এট অ্যানি কাস্ট। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দাদা ভাই, ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার অনেক না বলা কথা আছে যা ওকে বলতে চাই, বুঝাতে চাই। আমি ওর বিষয়ে আজকে সন্ধ্যায় যতটা শিওর হয়েছি এখন আরো বেশি শিওর হলাম যে আসলে আমার কি চাই ঋতু থেকে। তাই আমার ওকে অনেক প্রয়োজন, নয়তো আমি আর বাঁচতে পারবো না, মরে যাব একদম। তাই আমাকে আমার ঋতু এনে দাও না দাদা ভাই। আজ আমি বড্ড অসহায়, আমার ঋতু আমার সাথে অনেক রাগ করছে। তুমি ওকে বোঝায় আমার সাথে রাগ করে না থাকতে। আমি আর পারছি না, আমার বুকে অসহ্য ব্যথা করছে, আমি পাগল হয়ে যাচ্ছি।
হৃদের কথাগুলো শুনে মুহূর্তে সবার চোখে পানি চলে আসে। যেই ছেলে সবাইকে কান্নি চলে, জীবনে কখনো এক ফোঁটা চোখে জলে পড়েছে কিনা সন্দেহ আছে। আর আজ সেই ছেলে মায়ার জন্য এতটা পাগলামি করছে, এতটা কান্না করছে দেখে। হু 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 করে কান্না করে উঠে। হৃদের ফুপি নিহা ফিহা পরে নিজের দুহাতে মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। তারা কেউ মায়ার অবস্থা মেনে নিতে পারছে না। তারপরও আবার হৃদের পাগলামো। হেনা খান অজ্ঞান অবস্থা অন্য কেবিনে শুয়ে আছে। অতিরিক্ত উত্তেজনায় জন্য অজ্ঞান হয়ে গেছে, তাই ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে, 3 ঘন্টার আগে উঠবে না। মায়াকে নিয়ে ব্যস্ত থাকায় কেউ আর আয়নকে মায়ার অ্যাক্সিডেন্টের কথা জানে পারেনি, তাই কিছুক্ষণ আগে ফোন করে আয়নকে মায়ার কথা বলেই সাথে সাথে ফোন কেটে দেয় ফিহা। আরাফ খান ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকিয়ে হৃদকে বসা থেকে টেনে দাঁড় করাই পড়ে সাথে সাথে হৃদকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আরাফ খান ঠোঁট কামড়িয়ে নিজের কান্না আটকিয়ে হৃদকে বসা থেকে টেনে দাঁড় করাই পড়ে সাথে সাথে হৃদকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। হৃদকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আরাফ খান। নিজের সোনা বাবাকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই তার। নিজের ঠোঁট কামড়িয়ে কান্না চেপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমাগত, কারণ এ মুহূর্তে হৃদ সান্ত্বনা দিবার মতো কোনো ভাষা তার কাছে নেই। তিনি নিজেরও এ মুহূর্তে বড্ড অসহায়। তার সোনামাকে বাঁচানো যাবে কিনা তিনি নিজেরও জানা নেই। যদি মায়াকে বাঁচানো না যায় তাহলে খান পরিবারের নেমে আসবে এক ঘোর অন্ধকার, আর সেই অন্ধকারে নেতিয়ে যাবে তার পর পরিবার, স্ত্রী, হৃদ, আয়নকে। হারাতে হবে তাকে। তাদের প্রাণটা রয়েছে এই মেয়েটা মধ্যে। হৃদ এতটা পাগলামো করবে ভাবতে পারেনি আরাফ খান। তিনি আরো আগেই বুঝতে পেরেছেন যে হৃদ মায়ার প্রতি ফুটবল অনেকটা, কিন্তু এতটা ফুটবল ভাবতে পারেনি তিনি। হৃদ শক্ত মনের মানুষ হয়েও যদি এতটা পাগলামো করে তাহলে তার স্ত্রীকে কি করে বাঁচাবে, মায়ার পরিবারকেই বা কি বলবে। হসপিটালের আসার পরপরই মায়ার পরিবারকে জানানো হয়েছে মায়া অ্যাক্সিডেন্টে কথা। হয়তো এতক্ষণ বেরিয়েও পড়েছেন ঢাকা উদ্দেশ্য। সবটা কিভাবে সামলাবে। তিনি নিজেরও ভেঙে পড়েছেন তার সোনামা অবস্থা দেখে। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু পারছে না, কারণ তাকে এখন সবটাই সামলাতে হবে। বউ নাতিকে আগলে রাখতে হবে, নয়তো বড় কোনো অঘটন ঘটতে পারে। তাই তার নিজেকে শক্ত রাখতে হবে। আরাফ খানের এমন সব চিন্তা ভাবনায় মাঝে ডক্টর শামীম আবারও মায়ার অপারেশন সার্চলাইট থিয়েটার থেকে বের হয়ে আসে হতভম্ব হয়ে। পরিবেশটা এক পলক চোখ বুলিয়ে নিজের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা সুরে আরাফ খানকে বলে ওঠে, স্যার পেশেন্টর অবস্থা ভালো না, ইমিডিয়েটলি অপারেশন সার্চলাইটের নিতে হবে। নয়তো আমার পেশেন্টকে 5%-এ ও বাঁচার শিওর দিতে পারবো না। উনার মাথা আঘাতটা একটু বেশি গভীর, তবে শরীরে তেমন কোনো আঘাত পাইনি। হাতে পায়ে একটু লেগেছে, মানে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে আর কি। সেখানে আমাদের ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছেন, কিন্তু পেশেন্ট মাথায়। বাকি কথাগুলো বলার আগে ডক্টর শামীম নিজের বাহু চেপে ধরে চিৎকার করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। ডক্টর হাতে গুলি করা হয়েছে তাই সে মাটিতে লুটিয়ে পড়ল। আর ডক্টর সামনে অগ্নি রূপ নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। হাতে থাকা বন্ধুটা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। চোখ মুখ হিংস্রতা ফুটে উঠেছে। হঠাৎ করে হৃদ ডক্টরকে শুট করে বসবে কেউ সেটা ভাবতেও পারিনি। মুহূর্তের সবার চোখে মুখে আতঙ্ক আর ভয় ছেয়ে গেল হৃদের কাজে। আর আরাফ খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, পাথরে মতো শক্ত হয়ে। তখনই হৃদ রাগে গোজগোজ করতে করতে ডাক্তারে কলার চেপে ধরে উঠাতে উঠাতে বলে উঠে, কি রামলীলা কাহিনী শুরু করছিস রে ডক্টর? তুই বারবার আমার বউকে টিকেট দিচ্ছিস। তোকে বলেছিলাম না আমি টিকেট না দিতে, শালার ব্যাটা তাও দিলি। এবার নে আমি তোকে টিকেট দিয়ে দিচ্ছি এখনই। আর তোর কলিজাটা কত বড় রেহো ডক্টর, তুই আমার বউকে ছুঁয়ে ব্যান্ডেজ করে দিলি। একটাবারও আমার কথা তোর মাথায় আসলো না হারামি বাচ্চা। তোর এই মাথাটায় ফটো করে দিব আমি। বলেই হৃদ ডক্টরের কপালে বন্দুকটা তাক করতেই পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায় হৃদ। ডক্টর রেবা দ্রুততার সাথে এগিয়ে আসে হৃদের সামনে, পরে একটা শুকনো ঢুক গিলে নিজেকে স্বাভাবিক করে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস্টার খান, ডক্টর শামীম আপনার বউকে ছুঁয়েও দেখেনি। আমি ডক্টর শামীমের সিনিয়র ডক্টর, তাই আমি আপনার বউয়ের ব্যান্ডেজ হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছি। আর আমি আপনার বউকে অবজারভেশন করে ফাইল রেডি করে ডক্টর শামীমকে পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। পেশেন্টকে তাড়াতাড়ি অপারেশন সার্চলাইটে নিতে হবে। কিন্তু আপনি এরকম পাগলামো করলে আপনার বউয়ের আরও ক্ষতি হবে।
আমাদের কাজ করতে পারবো না। আপনি বিষয়টা বুঝার চেষ্টা করুন প্লিজ, আমাদের হাতে খুব কম সময় আছে। আপনার যদি কোনো পুরুষ ডক্টর পছন্দ না হয় তবে আমাদের এখানে অনেক দক্ষ ও সিনিয়র মহিলা ডক্টর আছে, তাদের নিয়ে আমি আপনার বউয়ের অপারেশন করব। তবুও আপনি নিজেকে শান্ত রাখুন। আপনার শান্ত থাকাটা আমাদের জন্য অন্তত জরুরি। প্লিজ বুঝার চেষ্টা করুন। হৃদ মহিলাটি কথা শুনে চোখ মুখ শক্ত করে তাকায় তার দিকে, পরে এক পলক মহিলাটির গলায় ঝুলে থাকা আইডি কার্ডটি দেখে নিয়ে পাশে থাকা চেয়ারটি তুলে সজোর আছাড় মারে ফ্লোরে পড়ে চিৎকার করে বলে ওঠে, আমি কাউকে বিশ্বাস করি না। আমার ঋতু আমার কাছে থাকলে ঠিক হয়ে যাবে। আমার ঋতুকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন। আমার ঋতু আমার কাছে থাকবে, কোনো অপারেশন করা লাগবে না ওর, আমি এক্ষুনি নিয়ে যাব ওকে এখান থেকে, লাগবে না ওর কাউকে, আমার ঋতু আমার সাথে থাকবে। বলেই তেড়ে যায় মায়ার কেবিনে দিকে, মায়াকে নিজের সাথে করে নিয়ে যাবে বলে। ঈদের এমন পাগলামো দেখে আরাফ খান দ্রুত তার সাথে আসিফ আর আশিককে বলে হৃদকে আটকাতে। তারা আরাফ খানের কথা মতো সবাই মিলে হৃদের দু বাহু, কোমর, ঘাড় শক্ত হাতে চেপে ধরে, যাতে করে হৃদ ছুটতে না পারে। কিন্তু এতেও যেন হৃদকে থামাতে পারছে না কেউ। হৃদের শক্তির সাথে কেউ পেরে উঠছে না। সবার সাথে ধস্তাধস্তি হচ্ছে হৃদের। সবাই হৃদকে যার যার মতো করে শক্তি দিয়ে টেনে আটকিয়ে রেখেছে। কারণ হৃদ এ মুহূর্তে যেন বড্ড উন্মাদ হয়ে উঠেছে তার ঋতু এর জন্য। তার মনে হচ্ছে সবাই হৃদ থেকে তার বাচ্চা বউকে নিয়ে যেতে চাইছে। তাই সে নিজের হিতাহিত জ্ঞান হারায় ফেলেছে। তার শুধু একটা কথায় আমায় আসছে যে তার ঋতু তার কাছেই ভালো থাকবে, আর কারো কাছে নয়। আরাফ খান হৃদকে আটকিয়ে ডক্টর রেবাকে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে বলে মায়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে আর ডক্টর শামীমকেও চিকিৎসা দিতে। ডক্টর রেবা দ্রুত নিজের মাথা নাড়িয়ে সুমতি জানিয়ে ডক্টর শামীমকে কয়েকজন নার্স দিয়ে অন্য কেবিনে পাঠায় চিকিৎসার জন্য। পরে তিনি এক পলক হৃদের দিকে তাকিয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আর মনে মনে ভাবে থাকে, যদি এই মেয়ে কিছু হয় তো কি তাণ্ডবলীলা ঘটবে কে জানে। হৃদ যে কাউকে ছাড়বে না তা ভালো করেই বুঝতে পারছে তিনি। সত্য বলাতে এক ডক্টর এর ওপর গুলি করে বসে। আর যদি এই মেয়েকে বাঁচাতে না পারে তো তাদের সবার কি হবে। আর কিছু ভাবতে পারল না ডক্টর রেবা। ভয়ে দ্রুততার সঙ্গে মায়ার কেবিনে চলে যায়। পরে মায়াকে রেডি করে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার জন্য বের করে হৃদের সামনে দিয়ে নিয়ে যেতেই হৃদ মায়াকে শোয়া অবস্থায় দেখে আরও এক ধাপ পাগলামো বেড়ে যায় হৃদের। হৃদ সবার সাথে দস্তাদুস্তি করেই চলছে নিজেকে ছুটানোর জন্য। আর সাথে প্রচণ্ড উত্তেজিত হয়ে চিৎকার করছে মায়ার জন্য। সবাই সবটা শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখছে। মায়াকে অপারেশন সার্চলাইটের নিয়ে যাওয়া পরপরই কেবিন দরজা লক করা হয়, এতে করে আরও ক্ষেপে যায় হৃদ। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে মায়ার অপারেশন থিয়েটার দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগে নিজের বাহু দিয়ে, সাথে জোরে জোরে লাথিও মারতে থাকে কেবিনে দরজা ভাঙ্গার জন্য। আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে থাকে যে তার ঋতুকে তার কাছে দিয়ে দিতে। তারা কেন তার ঋতুকে নিয়ে যাবে? হৃদের ধারণা সব ডাক্তাররা মিলে তার বউকে কেবিনে ভিতরে মেরে ফেলবে। শুধু হৃদই পারবে তার বউকে বাঁচাতে। তাই প্রচণ্ড উত্তেজনায় চিৎকার করছে হৃদ আর কেবিনে দরজা ধাক্কাচ্ছে। আরাফ খান সবটা সহ্য করতে না পেরে আবারও হৃদকে টেনে চড় মারে। হৃদ চোর খেয়েও দমে যায়নি তার, এ মুহূর্তে মায়াকে চাই। তাই চোর খেয়েও আবারও এসে মায়ার কেবিনে দরজা ধাক্কাতে লাগে নিজের বাহু দিয়ে। আরাফ সবটা স্বাভাবিক রাখতে আর মায়ার অপারেশনের যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাই আবারও আসিফকে ইশারা করে হৃদকে আটকাতে বলে। সাথে আসিফ সহ বাকি সব বডিগার্ডরা হৃদকে আবারও টেনে ধরে রাখে। হৃদ অনেকটাই হাঁপিয়ে উঠেছে, সবার সাথে জোরাজোরি করে। সাথে সারাদিনে কান্তি ভর করছে হৃদের মাঝে। হৃদ দুপুর থেকে কিছু খায়নি আর সারাটা দিন ব্যস্তায় পার করে, বিকালে বাসায় এসেও মায়াকে দেখে নিজের সব কান্তি ভুলে গিয়ে মায়ার পিছন পিছন ছুটে এসেছে শপিং মলে পর্যন্ত। কিন্তু রাস্তায় অপ্রত্যাশিত ঘটনায় আর হৃদ নিজের মায়ার সাথে থেকেও নিজের বউকে প্রোটেক্ট করতে পারেনি, বাঁচাতে পারেনি মায়াকে অ্যাক্সিডেন্টে হওয়া থেকে। এতে করে হৃদ আরও বেশি ক্ষোভত নিজের প্রতিও। হৃদ সবার সাথে জোরাজুরি করতে করতে হাইপার হয়ে চিল্লিয়ে বলে উঠে, দাদা ভাই, আমার ওকে লাগবেই। আমাকে আমার ঋতু এনে দাও, নয়তো আমি আর নিজের নিঃশ্বাসটা নিতে পারবো না। প্লিজ আমাকে এনে দাও আমার ঋতুকে। কথাগুলো বলতে বলতে আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ার আগেই আসিফ সহ বাকি সবাই শক্তভাবে জড়িয়ে ধরে হৃদকে। হৃদ প্রচণ্ড মানসিক চাপ আর উত্তেজনায়
নিতে না পেরে জ্ঞান হারায় ফেলে। হৃদকে জ্ঞান হারাতে দেখে কান্নাবরত অবস্থা এগিয়ে আসে। হৃদের ফুপি, সাথে নিহা, ফিহা ও ডলি, সবাই হৃদকে ধরে কান্না করতে থাকে। আরাফ সবাইকে এক পলক দেখে ওপর দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। নার্সকে বলে হৃদকে কেবিনে শিফট করতে বলে। পরে ডাক্তার হৃদকে দেখে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, পেশেন্টের অবস্থা বেশি একটা ভালো না, উনি মানসিকভাবে ভীষণ চাপ পেয়েছেন, তাই সেটা নিতে পারেনি, প্রচণ্ড উত্তেজনায় জ্ঞান হারায়। পেশেন্টের এখন ফুল রেস্ট দরকার, নয়তো উনাকে বাঁচানো যাবে না। যদি উনি হৃদ এমনভাবে উত্তেজিত হতে থাকে, উনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, তাই আমার উনাকে স্লাইনের সাথে সাথে ঘুমের ইনজেকশন দিয়ে দিচ্ছি। 3 ঘন্টার আগে উনার ঘুম ভাঙাবে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জি ডক্টর, বুঝতে পারছি, তবে আপনি হৃদকে 3 ঘন্টার জন্য নয় 24 ঘন্টা ঘুমের ইনজেকশন দিন, কারণ হৃদ ঘুম থেকে উঠে আবারও মায়ার জন্য পাগলামো করবে, তখন হৃদকে সামলানোর আমার জন্য দায় হয়ে পড়বে। তারপর আবার মায়া অবস্থা কখন কি হয় কিছু বলতে পারছি না, তাই আপনি হৃদকে ঘুমের কড়া ইনজেকশন দিন যাতে 24 ঘন্টা আগে না উঠে, শান্ত দৃষ্টিতে বলল আরাফ খান। ডক্টর আরাফ খানে কথা মতো হৃদকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। আরাফ খান এগিয়ে এসে হৃদের মাথায় আদুরে এক হাত বলিয়ে দিয়ে নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায় হৃদের কেবিন থেকে। সবটা নীরব দর্শকের পর্যবেক্ষণ করে নিল ডলি। ডলি মির্জা কখনোই ভাবতে পারেনি রিদান খান মানে দেশে সবচেয়ে বড় বিজনেসম্যান একটা সামান্য মেয়ের জন্য এতটা পাগলামো আর হাইপার হয়ে পড়বে। আর সবচেয়ে বড় কথা, হৃদ যে বিবাহিত সেটা সে আজকে শুনল, তাও হৃদের মুখ থেকে, যাকে সে এতটা বছর ধরে ভালোবাসে এসেছে। হঠাৎ করেই তার মুখ থেকে অন্য একটা মেয়েকে বউ বলে দাবি করাই কিছুতেই মেনে নিতে পারছে না ডলি মির্জা। হৃদের এতটা পাগলামি দেখে ইচ্ছা করছে সবকিছু ভেঙে তোচনচ করে ফেলতে, মায়া নামক মেয়েটি নিজের হাতে হত্যা করতে, আর তার হৃদকে নিজের কাছে নিয়ে আসতে। তাই সে নিজের মনে মনে দোয়া করতে লাগলো যাতে মায়া নামক মেয়েটি জীবিত ফিরে না আসে হৃদের জীবনে। আরও কিছুক্ষণের পরে হসপিটালের হতভম্ব হয়ে দৌড়ে আসে আয়ন। আয়নকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা সাফারও করে এসেছে এখান পর্যন্ত। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে নিজের কপালে, শার্টের ইনটাও অগোছালো ভাবে বেরিয়ে আছে প্যান্টের থেকে, চোখ মুখ ফোলা ফোলা, অনেকক্ষণ কান্না ফলে যেমনটা হয় আর কি। আয়নকে এমনতো অবস্থা দেখে চমকে উঠে আয়নের পরিবার। তারা কখনোই আয়নকে এমন অবস্থায় দেখেনি কখনো। আর সবচেয়ে বড় কথা, মায়ার জন্য এতটা ভেঙে পড়বে সেটাও তাদের চিন্তা ভাবনা বাহিরে ছিল। কিন্তু আরাফ খান চমকায়নি, তিনি জানেন মায়ার প্রতি আয়নে ফিলিংসটা, তাই তিনি এক পলক আয়নকে দেখে বেঞ্চ মধ্যে বসে থাকে চুপ করে। আয়ন প্রচণ্ড উত্তেজিত হয়ে দৌড়ে এসে আরাফ খানের সামনে হাঁটু গেড়ে বসে। আরাফ খানের দুহাত নিজের হাতে ভাঁজে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠে, আমার মায়া পাখি কোথায় নানা ভাই? ও ঠিক আছে তো, এত কিছু কিভাবে হলো নানা ভাই? আমার মায়া পাখি কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমি কিছুতে আগুন লাগিয়ে দিব যদি আমার মায়া পাখি কিছু হয়। আমার খুব কষ্ট হচ্ছে নানা ভাই, আমি কি করব এখন যাতে আমার পাখি একদম ঠিক হয়ে যায়? ওকে না দেখে আমি আর থাকতে পারছি না, তুমি বলে দাও আমি কি করব এখন? আমার দম বন্ধ হয়ে আছে, কান্না করতে করতে বলল আয়ন। আয়নে কথা শুনে আয়নকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মাঝে। এ মুহূর্তে কিছু ভাবার সময় নেই আরাফ খানের, এখন শুধু সবটা সামলাতে হবে তাকে, নয়তো আয়নও হৃদের মতো না পাগলামো করে বসে। অবশ্য আয়ন হৃদের মতো অতটা উগ্র টাইপে না, আয়ন একটু বেশিই গম্ভীর টাইপের মানুষ। তাই আরাফ খান আয়নকে নিয়ে কিছুটা আশাহত যে আয়ন হৃদের মতো এতটা পাগলামো করবে না, আবার শান্ত হয়েও বসে থাকবে না। তাই তিনি সবটা বুঝে আয়নকে নিজের বুক মাঝে নিয়ে নেয় আর সান্ত্বনা দেয় যে মায়া ঠিক আছে, কিছু হয়নি। আয়ন আরাফ খানের কথায় কিছুটা শান্ত হয়ে বসে পড়ে আরাফ খানের পাশে, দুহাতে নিজের মাথা চেপে ধরে। টানা 3 ঘন্টা যাবৎ মায়া মাথার সার্জারি করেই চলছে ডক্টররা, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না তারা। অপারেশন সাকসেসফুলি ভাবে করছে তারা, কিন্তু তারপরও মায়ার শারীরিকভাবে নেতিয়ে পড়ছে ক্রমাগত। এভাবে নেতিয়ে পড়লে হয়তো আর মায়াকে বাঁচালো যাবে না, কিন্তু পেশেন্ট যদি নিজের মতো করে বাঁচা আশা ছেড়ে দেয় তাহলে ডাক্তাররাও বা কি করতে পারবে? ডক্টর রেবা ও বাকি সব সিনিয়র ডক্টররা মিলে অতি সাবধানতার সাথে মায়ার অপারেশন শেষ করে। এতে করে টানা 4.5 ঘন্টা সময় লাগে অপারেশনে।
অপারেশন শেষ করে বেরিয়ে আসে ডক্টর রেবা। ডক্টর রেবাকে বেরোতে দেখে এগিয়ে আসে সবাই। ডক্টর রেবা সবাইকে এক পলক দেখে হৃদকে কোথাও দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই বলে উঠে, মিস্টার খান, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। সফলভাবে সার্জারি করেও তেমন সফল হতে পারিনি আমরা, কারণ পেশেন্ট মাথা আঘাতটা অনেকটা গভীর। তাই পেশেন্টের 72 ঘন্টা মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের সত্যি কিছু করার থাকবে না। আমরা পেশেন্টকে অবজারভেশনে রেখেছি 72 ঘন্টার জন্যে। প্লিজ অন্তত আপনি আমাদের বুঝার চেষ্টা করুন। মৃত্যুটা কারো হাতে নেই, আমরা শুধু আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ইচ্ছা। আপনারা আল্লাহকে ডাকুন প্লিজ, তিনি একমাত্র ভরসা। বলেই ডক্টর রেবা নিজের জায়গায় দ্রুত ত্যাগ করেন। বলা তো আর যায় না আবার কখনো কে গুলি করে বসে, তাই তিনি যথাসম্ভব নিজের কেবিনে দিকে ছুটে এক প্রকার পালিয়ে যায়। মায়ার অবস্থা কথা শুনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। আয়ন সবটা শুনে ধূপ করে ফ্লোরে বসে পড়ে। আর আরাফ খান এবার নিজেই ভেঙে পড়েছেন এই ভেবে যে কিভাবে সামলাবে নিজের স্ত্রী ও নাতিকে। হৃদ বউ তার যেমন তেমন, কিন্তু হৃদ আজকে যা করেছে মায়ার জন্য, তারপর তাকে সামলাতে পারবে তো যদি মায়ার কিছু হয়? কেবিনে অজ্ঞান অবস্থা শুয়ে আছে মায়া। 48 ঘন্টা হতে চলল কিন্তু মায়ার কোনো রকম উন্নতি হচ্ছে না, বরঞ্চ আরও মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট হচ্ছে, যার জন্য মায়ার শরীর রেসপন্স করা ছেড়ে দিচ্ছে ক্রমাগত। এতে করে ডক্টররা বেশ চিন্তিত। মায়ার অ্যাক্সিডেন্ট ফলে মায়ার মাথায় মাইগ্রেনের রোগগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে আছে, যা অপারেশন করেও ঠিক করতে পারেনি ডক্টররা। সাকসেসফুলি অপারেশন হলেও মায়ার মাথার জমাট বেঁধে থাকা রক্তগুলো থেকেই যায়। ডক্টররা ইচ্ছে করে রেখে দিয়েছে বা তারা এই রক্ত বের করতে পারেনি এমন কিছু না। ডক্টররা পারত তখন জমাট বেঁধে থাকা রক্তগুলো পরিষ্কার করতে, কিন্তু করেনি। এতে করে মায়াকে একদমই বাঁচানো যেতে না, কারণ মায়ার শরীর রেসপন্স করা ছেড়ে দিয়েছিল আর মায়ার অবস্থাও বেশ খারাপ ছিল, তাই ডক্টররা বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে। তবে এই জমাট বেঁধে থাকা রক্তের জন্য তেমন কোনো ক্ষতি সম্মুখীন হতে হবে না মায়াকে। নিয়মিত ওষুধ খেলে ভালো হয়ে ওঠেবে এমনটাই আশাহত ডক্টররা। তাই এখন পেশেন্টের রেসপন্স করা কথা, জ্ঞান ফিরা কথা, কিন্তু উল্টো এখন পেশেন্টের অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে। এতে করে ডক্টররা বেশ চিন্তিত, কারণ এমনটা হওয়ার কথা নয়, তবুও এমনটাই হচ্ছে। তাই ডক্টরদের এমন মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে ঠিক হতে চাচ্ছে না। তাই পেশেন্টের মস্তিষ্ক তার নিজ বডি কাজ করা ছেড়ে দিয়েছে। 24 ঘন্টা মধ্যে যদি পেশেন্টে জ্ঞান না ফিরে তো তাকে আর বাঁচানো যাবে না। এমন সব চিন্তা ভাবনায় নিয়ে ডক্টর রেবা মায়ার রিপোর্টগুলো দেখতে লাগলো। রিপোর্ট দেখা শেষে মায়াকে এক পলক দেখে নার্সকে মায়ার সাথে থাকতে বলে বের হওয়ার জন্য উল্টো ঘুরতেই তখনই কেউ দরজা টেলে হুড়মুড়িয়ে মায়া কেবিনে ভিতর ঢুকে হতভম্ব হয়ে। ডক্টর রেবা চমকে উঠে সাথে সাথে দরজা দিয়ে আসা ব্যক্তির দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। কারণ তিনি কিছু বললেও ব্যক্তিটি কান পর্যন্ত পৌঁছাবে না, তাও তিনি ভালো করেই জানেন। বিগত 48 ঘন্টায় তিনি অনেক কিছু দেখেছেন। এই ব্যক্তিটির অতিরিক্ত মাত্রায় পাগলামো আর এই মেয়েটির জন্য অসীম ভালোবাসা কতটা ভয়াবহ রূপ ধারণ করছে তা সবাই দেখেছে। তাই ডক্টর রেবা কোনো রকম ভনিতা ছাড়াই উজ্জীবিত কণ্ঠে হাসি মুখে বলে উঠে, হ্যালো মিস্টার এআরকে, এখন কেমন আছেন আপনি? ডক্টর রেবা কথা হয়তো হৃদের কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। হৃদ হতভম্ব হয়ে দৌড়ে এসে সিটের সামনে মায়ার মাথার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। মায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে বলে উঠে, ডক্টরা আমার হৃদ উঠছে না কেন? ডক্টর রেবা কিছু বলার আগেই বাকি সবাই হুড়মুড়িয়ে মায়ার কেবিনে ভিতর প্রবেশ করে হৃদের জন্য, হৃদকে থামাতে। কারণ হৃদের আগে আরও একবার পাগলামো করেছে। হৃদকে যখন 24 ঘন্টার জন্য ঘুমের ইনজেকশন দিয়েছিল, 24 ঘন্টা পর হৃদের ঘুম ভাঙতেই মায়ার জন্য আবারও পাগলামো শুরু করে দেয় হৃদ। নিজের কেবিনে সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। মায়ার জন্য প্রচণ্ড হাইপার হয়ে উঠেছিল, হিতাহিত জ্ঞান হারিয়ে যা হাতে কাছে পাচ্ছিল তাই ছুঁড়ে মারছিল। আর মায়াকে নিজের কাছে এনে দেওয়ার জন্য চিল্লা চেঁচামেচি করা শুরু করে দেয়। হৃদের হাতে সেলাই তারটা টান দিয়ে চিরার ফলে হাত থেকে অনর্গল রক্ত পড়তে থাকে, কিন্তু হৃদের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার শুধু ঋতকে চাই, তার বউকে তার কাছে চাই, নয়তো সবকিছু ধ্বংস করে দিবে সে।
আরাফ খান হৃদের অবস্থা দেখে বাধ্য হয়ে ডক্টরকে বলে আবারও 24 ঘন্টা ঘুমের ইনজেকশন দেওয়ানো হয়, নয়তো মায়া আগে হৃদকে হারাতে হবে সবাই। হৃদের এমন সব পাগলামো দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল হেনা খান, আয়ন, আর মায়ার পরিবার। মায়ার অ্যাক্সিডেন্ট কথা শুনে তারা আরও আগেই এসে পড়েছিল হসপিটালের। মায়ার জন্য ভেঙে পড়লেও আরাফ খান আর আয়ন সান্ত্বনা দেন তাদের। আর মায়ার বড় ভাই আরিফ চট্টগ্রাম থেকে এসেছে আরও একদিন আগে। আসার পর থেকে নিজের শান্ত রাখতে পারছে না, কারণ নিজের আদুরে ছোট বোনকে এভাবে শুয়ে থাকতে দেখে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আরিফে। তারপর আবার হৃদের এমন সব পাগলামো দেখে একদমই স্তব্ধ হয়ে যায় আরিফ। ডক্টর রেবা সবাইকে একসাথে মায়ার কেবিনে ভিড় জমাতে দেখে উত্তেজিত কণ্ঠে বলে উঠে, মিস্টার আরাফ খান, প্লিজ সবাইকে বাহিরে যেতে বলুন। পেশেন্টের কেবিনে এভাবে ভিড় জমালে পেশেন্টে আরও ক্ষতি হবে, তাই সবাইকে বাহিরে যেতে বলুন। আর আপনার সাথে পেশেন্টকে নিয়ে কিছু কথা আছে, তাই আপনি বাধে সবাইকে বাহিরে যেতে বলুন প্লিজ। ডক্টর রেবা কথা শুনে আরাফ খান আসিফকে ইশারা করতেই একে একে সবাইকে নিয়ে বের হয়ে যায় আসিফ, কিন্তু আয়ন, আরিফ বাধে। ডক্টর রেবা আয়ন আর আরিফকে দেখে আরাফ খানের দিকে তাকাতেই তিনি ডক্টর রেবা তাকানো মানে বুঝতে পেরে ইশারা করে ডক্টর রেবাকে বুঝান যে ওরা থাকলে কোনো সমস্যা হবে না। ডক্টর রেবা আরাফ খানের ইশারা আশাহিত হয়ে পিছন ঘুরে করুণভাবে তাকায় হৃদের দিকে। ঈদ মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার এক হাত আঁকড়ে ধরে নিজের দুহাতে। তখনই ডক্টর রেবাকে নিজের দিকে তাকাতে দেখে হৃদ ডক্টর রেবা দিকে না তাকিয়ে মায়ার দিকে নিজের দৃষ্টি স্থিত রেখে ডক্টর রেবাকে উদ্দেশ্য করে বলে উঠে, ডোন্ট বি ডেয়ার ডক্টর রেবা। আমাকে এখান থেকে যাওয়ার জন্য ভুল করেও একটা ওয়ার্ড মুখে উচ্চারণ করলে হিতের বিপরীত হতে পারে। বউ আমার, তাই সবটা জানার অধিকারও আমার। যা বলার চুপচাপ দাঁড়িয়ে আমার সামনেই বলুন সবটা। হৃদের এমন শান্তষ্টি ঠান্ডা মাথায় হুমকি মানে বুঝতে পারে ডক্টর রেবা, তাই কোনো রকম ভনিতা ছাড়াই স্বাভাবিকভাবেই বলে উঠে, আসলে আমি যেটা বলতে চাইছি সেটা আপারা প্লিজ ঠান্ডা মাথায় নেওয়া চেষ্টা করবেন, কারণ কথাগুলো সত্যি তাই আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। কথাগুলো বলেই কিছুক্ষণ থামে ডক্টর রেবা, নিশ্চুপে একটা দীর্ঘশ্বাস ছাড়ে হৃদকে একটা পলক দেখে আবারও আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠে, দেখুন মিস্টার খান, আমাদের হাতে যতটুকু সম্ভব ছিল আমরা সেই সবটাই চেষ্টা করেছি পেশেন্টকে বাঁচানোর জন্য। আমাদের ট্রিটমেন্ট সঠিকভাবে দেওয়া ফলেও পেশেন্টের কাছ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছি না আমরা। আমাদের এমনটা মনে হচ্ছে যে পেশেন্ট ইচ্ছাকৃতভাবে নিজের বডি থেকে মস্তিষ্ককে আলাদা করতে চাইছে। হয়তো পেশেন্টে মাথায় এমন কিছু মেমোরিজ গেঁথে আছে যার জন্য পেশেন্ট নিজেই রেসপন্স করতে চাইছে না। তাই আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে চলছি, আরও করব। কিন্তু পেশেন্টকেও আমাদের সাহায্য করতে হবে, নয়তো আমাদের একার পক্ষে সম্ভব নয় উনাকে ঠিক করা। পেশেন্ট আমাদের সব কথা শুনতে পারবে কিন্তু কোনো রকম রেসপন্স করতে পারবে না। সায়েন্স আমরা সবাই জানি, তবে সায়েন্সও মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাস করে। তাই উনাকে ম্যাজিক ছাড়া ঠিক করা দায়। এখন সবকিছু আল্লাহ হাতে, আপনারা আল্লাহকে ডাকুন। ডক্টর রেবা কথা শুনে আরাফ খান সাথে সাথে হৃদের দিকে তাকায়। হৃদকে শান্ত হয়ে বসে থাকতে দেখে আরাফ খানের মনে অজানা ভয় কাজ করতে শুরু করে দেয়। আরাফ খানের সাথে সাথে ডক্টর রেবাও হৃদের দিকে তাকায়। আরিফ আর আয়ন সবটা শুনে পাথর মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। কিছু বলার মতো ভাষা তাদের জানা নেই। তখনই ডক্টর রেবা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই হৃদ শান্ত দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে সবাইকে বলে উঠে, ড্রামার ডোর্স শেষ সবার, এবার বিনা বাক্যে এক এক করে সবাই রুম ত্যাগ করো। আমি এক কথা দুবার রিপিট করব না। সোহারিয়াপ। হৃদের কথায় আয়ন রেগে কিছু বলতে নিলে আরাফ খানের জন্য থামতে হয় তাকে। আরাফ খান আয়নের হাত ধরে থামিয়ে দেয়। আর ইশারায় বুঝায় হৃদকে একা ছাড়তে মায়ার সাথে। আয়ন সেটা মানতে নারাজ হলেও শেষে নানাভাই কাছে হার মানতে হয় তাকে। পরে জায়গায় দাঁড়িয়ে থেকে মায়াকে এক পলক দেখে বিনা শব্দ রুম ত্যাগ করে আয়ন। সাথে আরিফ, ডক্টর রেবা ও আরাফ খান আয়নের পিছন পিছন বেরিয়ে যায় কেবিন থেকে। সবাই বাহিরে যেতেই হৃদ কোমর থেকে বন্দুকটা বের করে মায়ের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। চেয়ারে এক পা তুলে তাতে নিজের হাতে থাকা বন্দুকটা ঠেকিয়ে কপালের স্লাইড করতে থাকে। আর অন্য হাত চেয়ার উপর তুলে রাখে। বন্দুকটা চেপে ধরে কপালে ঠেকিয়ে মায়ের দিকে শান্ত দৃষ্টি রেখে বলে উঠে, এত তাড়াতাড়ি আমার ওপর থেকে তোমার ভয় উঠে গেছে?
আমাকে ভয় করছে না? তোমার কলিজা কেঁপে উঠছে না তোমার? আমাকে ছেড়ে যেতে চাও তুমি? কথাগুলো বলেই হৃদ চেয়ার থেকে লাফ দিয়ে ওঠে পড়ে বন্দুকটা দিয়ে নিজের কপাল চুকলাতে চুকলাতে মায়ার সামনে দাঁড়িয়ে বলে উঠে, তোমাকে বলেছিলাম না বউ নেই তো কেউ নেই, সব কটাকে একসাথে মারবো আমি। তুমি যেহেতু আমার সাথে থাকবে না তো তোমার ফ্যামিলিকে বাঁচিয়ে আমার কি কাজ? তুমি আমার কথা শুনবে না তো বাহিরে যে তোমার মা, বাবা, ভাই, বোন দাঁড়িয়ে আছে না, সব কটাকে একসাথে গুলি করে মারবো আমি। সব ঝামেলা একবারে চুকিয়ে ফেলি, কি বল ভালো হবে না? কথাগুলো বলে হৃদ মনিটর দিকে তাকায়, সেখানে মায়ার জীবন রেখাগুলো কোনো পরিবর্তন হচ্ছিল না। মায়া এতে করেও কোনো রেসপন্স করছিল না। হৃদ মায়ার ভয়কে ভয় দেখিয়ে হৃদের কাছে ফিরে আনবে। তাই হৃদ ভাবেছিল মায়া তার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে এবং তাদের ভয় দেখালে হয়তো মায়া নিজ থেকে রেসপন্স করতে পারে। কিন্তু হৃদের ধারণা ভুল প্রমাণ করে দেয়, মায়া কোনো রকম রেসপন্স না করে। হৃদ মায়াকে রেসপন্স করতে না দেখে কপাট রাগ দেখিয়ে বলে উঠে, ঠিক আছে, করতে হবে না তোর রেসপন্স, আসতে হবে না তোকে আমার কাছে। আমি তোর ফ্যামিলির সাথে সাথে আমার ফ্যামিলিকেও মেরে দিব, আর তার করতে একটি বারও ভাববো না আমি। তুই ভালো করেই চিনিস আমাকে, আমি আমার কথায় কতটা অটল থাকি। এবার বল কি চাই তোর? আমার কাছে ফিরে আসবি নাকি সবাইকে গুলি করে মারবো আমি? এবারও হৃদ মনিটরের স্ক্রিনে তাকায়, এতে করেও মায়ার কোনো রেসপন্স নেই। হৃদ ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে মায়াকে রেসপন্স করতে না দেখে। মায়া যদি ফ্যামিলির তাদের জন্য ফিরতে না চাই তাহলে মায়া কার জন্য ফিরতে চাই? মায়ার মস্তিষ্ক জোরে কার বিচরণ যার জন্য মায়া সবকিছু ত্যাগ করতে চাইছে? কার মেমোরি এবং কি এমন মেমোরি মায়ার মাথায় গেঁথে আছে যার জন্য মায়া সর্বোচ্চ ছাড়তে ইচ্ছুক? হৃদ কি একটা ভেবে কাপা কাপা গলায় বলে উঠে, তোর আয়নকেও মেরে দিব আমি। ভালোবাসি না তুই আয়নকে? তোর ভালোবাসাকেও আমি মেরে দিব। কাপা কাপা গলায় কথাগুলো বলেই দ্রুততার সঙ্গে মনিটরের স্ক্রিনে তাকায় হৃদ। এতে করেও মায়াকে রেসপন্স করতে না দেখে শান্তি একটা দীর্ঘশ্বাস ছাড়ে হৃদ। পরে টলমলে চোখে মায়ার দিকে তাকায়। মায়ার মনে আয়নের জন্য কোনো রকম ফিলিংস না দেখে মুহূর্তের ভালো লাগে ছেয়ে যায় হৃদের মনে। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি, কারণ মায়া যদি এদের সবার জন্য ফিরতে না চাই তাহলে কার জন্য ফিরতে চাই এই ভেবেই হৃদ আবারও বিচলিত হয়ে পড়ে। কি করবে কিছু ভেবে না পেয়ে মায়ার দিকে বন্দুকটা তাক করে। কিছুক্ষণ রাখার পর হৃদ টলমলে চোখে নিজের মাথায় তাক করে বন্দুকটা, পরে চোখ মুখ শক্ত করে বলে উঠে, ঠিক আছে, তোকে ফিরতে হবে না আমার কাছে। তুই মরতে চাইছিস তো মর, তোর সাথে আমি মরতে চাই। এমনিতেই তোকে ছাড়া মরতে মরতে বেঁচে আছি আমি, বাকিটা বাঁচিয়ে কি করব আমি? প্রাণহীন দেহটা নিয়ে কি করব আমি? আমার আর কিছুই ভালো লাগছে না, তাই তোর আগের আমি নিজেই নিজের প্রাণটা দিয়ে দিব আমি। তুই নাই তোহ আমিও নাই, সব কাহিনী এখানেই শেষ। বলেই হৃদ হাতে থাকা বন্দুকটা শক্ত করে চেপে ধরে, ট্রিগার চাপ দিতেই মায়া রেসপন্স করতে থাকে। জোরে জোরে নিঃশ্বাস উঠা নামা করতে থাকে। মনিটরের স্ক্রিনে মায়া জীবন রেখা মুহূর্তের আপন গতিতে চলতে থাকে। সবটা দেখে মুহূর্তের স্তব্ধ হয়ে যায় হৃদ। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না হৃদ। কাকে কি বলবে সে? কাকে তার মনে কথাগুলো বুঝাবে সে? তার বাচ্চা বউ তার জন্য ফিরতে চাই তাকে ভালোবাসে বলে। তার কথা ভেবে সবকিছু ছাড়তে চাই তার বউ, শুধু তার জন্য। হৃদ যাকে অবুঝ ভেবে দূরে সরিয়ে রেখেছিল তারই সেই বাচ্চা বউয়ের সবটা জোরে শুধু তারই বিচরণ। মায়ার মনে শুধু হৃদের বসবাস, আর সে কিনা বুঝতেই পারল না, পড়তেই পারেনি হৃদ তার বাচ্চা বউয়ের মন যদি পারত তাহলে হয়তো এতটা পথ থাকে আসতে হতো না। একমনে ভেবে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে মায়ার সামনে পড়ে হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে কাপা কাপা হাত দুটো বাড়িয়ে দেয় মায়ার দিকে। হৃদের দুহাতের ভাঁজে মায়ার দু গাল আঁকড়ে ধরে টলমলে চোখে তাকিয়ে তাকে মায়ার দিকে। পরে নিজের অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেকে হুট করেই মায়াকে ঝাপটি ধরে দুহাতে। মায়ার বুকে মায়া রেখে নীরবে চোখে জল ফেলতে থাকে হৃদ। তার এই চোখে জলটা সুখে জল, অপ্রত্যাশিত কিছু পাওয়ার জল। আজ হৃদ সবচেয়ে বড় দুটো জিনিস পেল তার জীবনের, তার বউ ও বউয়ের ভালোবাসা। আজ দুটোই তার। সময়টা টিকটিক করে চলে যাচ্ছে আপন গতিতে। সবকিছু সময় তালে আপন গতিতে চললেও থেমে যায় হৃদের জীবন। সবকিছুই ঠিক আছে তবুও ঠিক নেই কিছুই। ভালোবাসা দহনে পুড়ছে হৃদ, যা থেকে চাইলেও সে বের হতে পারবে না। তার হৃত তাকে ক্ষণে ক্ষণে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
এদের মনের এক অশান্ত আগুন জ্বলছে প্রতিটা মুহূর্তে, আর সেই আগুনে হৃদ তার বউকেও পোড়াতে চাই, একসাথে জ্বলতে চাই ভালোবাসা দহনে, কিন্তু হৃদ চাইলেও জ্বলতে পারছে না ভালোবাসার দহনে, আর না নিভাতে পারছে মনের অশান্ত আগুনটাকে। সবটা শুধু নীরব দর্শকের মতো দেখতে হচ্ছে তাকে, কারণ ঋতু তাকে সেই সুযোগটাই দিচ্ছে না। ঈদের যা চাই সে কখনো আপোষ করে নিয়েছে কিনা সন্দেহ আছে। সে সব সময় নিজের মতো করে চিনিয়ে বা জোর করে নিজের করে নিয়েছে। তার বউয়ের ক্ষেত্রেও ঠিক তাই হতো, জোর করে হলেও তার যা চাই তা আদায় করে নিয়ে নিত মায়ার থেকে, কিন্তু হৃদ তা করতে পারছে না কারণ এতে করে হিতে বিপরীত হতে পারে। মায়া সুস্থ হয়ে খান বাড়িতে এসেছে আজ 15 দিন হয়েছে। এই 15 দিনে হৃদ মায়ার থেকে যথেষ্ট পরিমাণ দূরে থেকেছে, কাছে যায়নি, কথা বলেনি, কোনো রকম ভয়ও দেখায়নি মায়াকে। সবটা করে এসেছে শুধু মায়ার জন্য। মায়ার অসুস্থতা কথা চিন্তা করে চুপ থাকতে হচ্ছে হৃদকে, নয়তো বউ বলে ছাড় কখনোই পেত না মায়া। কথাগুলো নিজের অফিস রুমে কক্ষে দাঁড়িয়ে একমনে ভাবছিল হৃদ, পকেটে দুহাত গজিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে, কাচের গ্লাস ভেদ করে দৃষ্টি তার দূর আকাশে শূন্যে ভাসমান। তখনই হঠাৎ রিংটোনে শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে হৃদ। হালকা বিরক্তি নিয়ে পাশে থাকা টেবিলে ওপর ফোনটির দিকে তাকায় হৃদ। ফোনে স্ক্রিনে আশিকের নাম দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, পরে চোখে মুখে কোনো রকম ভনিতা ছাড়ায় ফোনটি হাতে তুলে নেই হৃদ, কারণ হৃদ জানে আশিক কি জন্য ফোন করেছে তাকে। তাই কল রিসিভ করে কানে ধরতেই আশিক বিচলিত কণ্ঠে বলে ওঠে, বসো ম্যাম। তো ভালোবাসা খুঁজছে সারা বাড়িতে, সবাইকে অস্থির করে তুলেছে ভালোবাসা এনে দিতে, এখন কি করব বসো। আশিক এমন কথায় মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় হৃদের। তাকে এভাবে ভালোবাসা দহনে পুড়িয়ে শান্তি মতো থাকতেও দিচ্ছে না মেয়েটা, তাকে আরো পুরানোর জন্য আবার ভালোবাসাও চাই। না কাছে যেতে দিচ্ছে, না কাছে টেনে নিচ্ছে, সব সময় পাগলামতে মেতে থাকে নিজের মতো। অন্যের ফিলিংসের কোনো ধারণাই নেই মেয়েটার। না তার ফিলিংস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে তার মনে কথাগুলো। এভাবে মেয়েটাকে ছাড় দেওয়া যাবে না, এত সহজে সবটা যেতে দিবে না হৃদ। কথাগুলো ভেবেই হৃদ কপাট রাগ দেখিয়ে খানিকটা উচ্চস্বরে আশিককে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর ম্যামকে ভালোবাসার ডোজ শরবত গলিয়ে খাওয়াবো আমি রাতে, আসতে দে আমায়, তাই বাকিটা সময় নজরে রাখিস তোর ম্যামকে। কথাগুলো বলেই কল কেটে দেয় হৃদ। আশিকের বাকি কথাগুলো শোনার প্রয়োজন বোধ মনে করেনি সে। পরে হাতে থাকা ফোনটা সজোরে টেবিলে ওপর রেখে আবারও আগের ন্যায় দাঁড়িয়ে পড়ে মায়ার চিন্তায় মন্ত হয় সে। মায়া জ্ঞান ফেরা পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন মায়ার জ্ঞান ফেরা পরে হৃদকে দেখে ভয় অস্থির হয়ে ওঠাটা। মায়ার সবার সাথে নর্মাল থাকলেও হৃদকে দেখে ভয় সিটিয়ে যায়, মুহূর্তের চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। নিজেকে হৃদ থেকে বাঁচানোর জন্য অন্যকে আঁকড়ে ধরাটা হৃদের জন্য ছিল একরাশ ভারাক্রান্ত কষ্ট। হৃদ যতবার মায়ার কাছে যেতে চেয়েছে ঠিক ততবার মায়ার জন্য থামতে হয়েছে তাকে। ভিতরটা শুধু ক্ষণে ক্ষণে পুড়ত বরাবরই মতো, প্রতিবারই হৃদ শুধু অসহায় মতো তাকিয়ে থাকতো মায়ার দিকে। কি করবে সে? নিজের জন্য তো আর মায়ার জীবন রিস্ক নিতে পারবে না, কারণ ডক্টরদের ভাষ্যমতে মায়ার মাথার আঘাতটা গভীর হওয়া এবং মস্তিষ্কের স্নায়ুকোষ রক্ত জমাট বেঁধে থাকাই আর সেটা পরিষ্কার করতে না পারাই। মায়ার মাথায় এটি অনেক সময় সরাসরি ইফেক্ট করবে, আর এর জন্য মায়া অনেকটাই পাগলামো করবে অনেক কিছুতেই। আবার অনেক বেশি রিয়েক্টও করবে, এতে করে সবাইকে নীরবে সহ্য করতে হবে। যতদিন না মায়ার পুরোপুরি সুস্থ হয়ে উঠছে, কিন্তু ততদিন সবাইকে সাবধানে থাকতে হবে মায়াকে নিয়ে। আর যদি মায়াকে কোনো কিছুর জন্য জোর বা বাধ্য করা হয় তাহলে এতে করে মায়ার মস্তিষ্কের স্নায়ুকোষ সরাসরি ইফেক্ট করবে এবং মায়া সেই মস্তিষ্কের চাপ নিতে পারবে না, পরে মায়া বড় কোনো ক্ষতিও হতে পারে, যেমন অকালে মৃত্যু হতে পারে। তাই হৃদ মায়ার থেকে দূরে দূরে থাকছে। পরিবারের সবাই মায়ার জন্য হৃদের করা পাগলামো দেখলেও মায়ার জন্য চুপ থাকতে হচ্ছে তাদের, কিন্তু হৃদ সবটা আর মেনে নিতে পারছে না। মায়াকে হসপিটালের 20 দিনের মতো রাখা হয়েছিল, আর আজ 15 দিন হয়েছে বাড়িতে এসেছে মায়া। চোখে মুখে সেই আগে মতোই চঞ্চলতা ফুটে উঠেছে, আবার সেই আগের মতোই সবকিছুতে চোখে পড়লেও হৃদকে চোখে পড়ে না মায়ার। কিন্তু না, আর মায়াকে ছাড় দিবে না হৃদ, কোনো কিছুতেই না। অনেক হয়েছে এমন লুকোচুরি খেলা, এই খেলা খেলতে খেলতে সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। এবার মায়াকে তার সাথে শামিল করবে সবকিছুতেই। সে কেন একা পুড়বে এই আগুনে, মায়াকেও পুড়তে হবে।
মায়াকেও ছাই হতে হবে ঠিক তার মতো করে। সে যতটা চটপট করছে বউকে কাছে টেনে নিতে না পেরে, মায়াকেও ঠিক ততটাই চটপট করতে হবে তাকে কাছে পাওয়ার জন্য। একসাথে মেতে উঠতে হবে দহনে আগুনে, দুজনেই একে অপরকে সাথে পিষে হবে। কথাগুলো একমনে দাঁড়িয়ে ভাবছিল হৃদ, পরে কিছু একটা ভাবে বেরিয়ে যায় অফিস থেকে। অন্বেষণ নামক যুদ্ধে মেতে উঠেছি আমি, খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যুদ্ধ পরিচালনা করছি আমি। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দিব না আমি। তাই শত কষ্টে করেও আমি আমার যুদ্ধ পরিচালনা করেই যাচ্ছি। আর আমার যুদ্ধের প্রধান কারণ হলো ভালোবাসা। ডলি আপুর ভাষ্যমতে সবাই নাকি আমাকে ভালোবাসে না, আমি নাকি এমনি এমনি এই বাড়িতে পড়ে আছি, কেউ আমাকে চোখেও দেখতে পারে না। আর আমার গুন্ডা স্বামীও নাকি আমাকে সহ্য করতে পারে না, তিনি নাকি শুধু ডলি আপুকে ভালোবাসে। এই বাড়ির সবার কাছে ভালোবাসা ও ভালোবাসার মানুষ দুটোই আছে, শুধু নাকি আমার কাছেই নেই। আমাকে নাকি কেউ ভালোবাসে না, তাই আমার ভালোবাসা ও ভালোবাসার মানুষ দুটোই চাই, নয়তো কাউকে ছাড় দিব না আমি। তাই সেই সকাল থেকে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি ভালোবাসা নামক জিনিসটি পাওয়ার আশা, কিন্তু বরাবরই মতো আমাকে শূন্য হতে হচ্ছে। তারপরও আশা ছাড়ছি না আমি। সবার পিছন পিছন ভালোবাসা নামক জিনিসটির জন্য ঘুরে বেড়ালেও এতে করে ভাবান্তর হচ্ছে না কারো। দাদা দাদি, ফুপি ফুপা, নিহা আপুর, ফিহা, বাড়ির সব সার্ভেন্টরা কারো কাছে ভালোবাসা পাচ্ছি না আমি। তাই বাধ্য হয়ে অন্বেষণ করতে হয়েছে আমাকে। যতক্ষণ না আমি ভালোবাসা পাবো, ততক্ষণ পর্যন্ত কিছুই খাবো না আমি। আমার এমন কথায় বাড়ির সবাই শুধু অসহায় ফেস করে তাকিয়েছিল আমার দিকে, কিন্তু এতে করে আমার কোনো রকম প্রতিক্রিয়া ছিল না, কারণ সবার কাছে যদি ভালোবাসা থাকে তো আমার কাছে কেন নেই। তাই নিজের যুদ্ধ জারি রেখে ড্রয়িং রুমে সোফায় ঘাপটি মেরে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বসে আছি আমি, আর গোল গোল চোখ সবাইকে পর্যবেক্ষণ করছি। ভালোবাসা, ভালোবাসা শব্দটি সত্যি বড্ড অদ্ভুত তাই না? যে পাই যে সর্বসুখী, আর যে হারায় সে নিঃস্ববাসী। পাওয়া না পাওয়ার অদ্ভুত খেলা চলতেই থাকে মানুষের জীবনে, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? যে ভালোবাসা পায় সে আরো বেশি চাই। মনে হয় এত এত ভালোবাসাও কম, আর যদি ভালোবাসার মানুষগুলোর মাঝে নিজের বিচরণ খুঁজে পাই তো কোনো কথা নেই। তখন আমাদের চাহিদা কৌটাটা অনেকটাই বেড়ে যায়, সাথে অ্যাড হয় অদ্ভুত সব আবদার। সেই আবদারগুলো যদি ভালোবাসার মানুষগুলো হাসি মুখে পূরণ করে তাহলে তো কোনো কথা নেই। মনে মধ্যে এক শান্তিময় হাওয়া বয়ে যায়, যা এই মুহূর্তে আমার মনে বয়েছে। বাড়ির সবার কাছে এক মুঠো ভালোবাসার জন্য হাত বাড়াতেই সবাই ভালোবাসার ঝুলি নিয়ে হাজির হয় আমার কাছে। এত এত ভালোবাসা দেখে সত্যিই আমি হতবাক। বাড়ির সবাই এটা সেটা দিয়েই যাচ্ছে ভালোবাসা নামক বস্তুটির জন্য, আর আমি দুহাতে সবার ভালোবাসা কুড়াচ্ছি। ছোট সবার ভালোবাসা কুড়ালেও শূন্য খাতায় থেকে যায় উনার হৃদ ভালোবাসা বরাবরই মতোই। কারণ আমার স্বামী সব ভালোবাসা শুধু ডলি আপুর জন্য বরাদ্দ, তাই আমি আমার স্বামীর ভালোবাসার কৌটাটা শূন্যই ছেড়ে দিলাম, থাক না কিছু জিনিস শূন্য খাতায়। ড্রয়িং রুমে সোফায় দাদির কোলে মাথা রেখে এমন সব চিন্তায় ভাবনায় বিভোর আমি, তখনই কেউ পাশ থেকে আমাকে টেনে তুলে বসায় আমায়। আমি চমকে বিরক্তি নিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল ফিহাকে। ফিহাকে দেখো আমার কোন ভাবান্তর হলো না। আমি আগে নেয় আবারও দাদির কোলে শুয়ে পড়লাম, তখনই ফিহা আবারও আমাকে টেনে তুলতে তুলতে বলে উঠে, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে মায়া, উঠে বসো না প্লিজ। ফিহার কথায় আমি বিরক্তি নিয়ে বসতেই দাদি চলে যাই উনার কাজে আমাদের রেখে। দাদির চলে যাওয়াতে ফিহা সুস্থির নিঃশ্বাস ফেলে, যেন দাদি যাওয়াতে ও বেঁচে গেল। ফিহার এমন হাব ভাব দেখে কপাল কুঁচকে এলো আমার। আমাকে এমন করে ফিহার দিকে তাকাতে দেখে নড়েচড়ে বসে আমতা আমতা করে বলে ওঠে, আঙ্কেল আন্টি কেমন আছে মায়া? না মানে তোকে বাসায় আনার পর তো ওনারা চলে গেছে তাই আর কি, জানতে চাইলাম ভালো আছে কিনা। ভালো আছে, স্বাভাবিকভাবেই। সবাই ভালো আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে। সবাই আছে, স্বাভাবিকভাবেই। ও আচ্ছা, আঙ্কেল কি করে রে? ব্যাংকে ম্যানেজার। আর আরিফ, মানে আরিফ ভাইয়া কি করে রে? ভাইয়া আপাতত কিছু করে না, তবে চট্টগ্রামে নিজের বিজনেস দাঁড় করাচ্ছে, সেখানেই থাকে ভাইয়া। আমার কথায় ফিহা ঝটপট তাড়া দিয়ে বলে উঠে,
কেন চট্টগ্রাম, কেন বিজনেস করতে চাচ্ছেন উনি? ঢাকার উনাকে আসতে বল, এখানে কোথাও করতে বল। তাছাড়া হৃদ ভাইয়া বা আয়ন ভাইয়া উনাকে হেল্প করতে পারবে তাই না? তুই বল আরিফ ভাইয়াকে আমাদের সাথে এসে থাকতে। ফিহা কথায় আমি এক পলক তাকিয়ে থেকে বলে উঠি, আরিফ ভাইয়া খুব আত্মনির্ভরশীল মানুষ, ভাইয়া কখনোই মানবে না ঢাকায় এসে উনাদের থেকে হেল্প নিতে। ভাইয়া নিজস্বতা সবকিছু করতে চাই, তাই তো ভাইয়া চট্টগ্রাম থেকেই নিজের মতো করে সবটা সামলাচ্ছেন। ফিহা আপন মনে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। ফিহাকে বিড়বিড় করতে দেখে কপাল কুঁচকে এলো আমার। ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই আবারও প্রশ্ন করে উঠে, আচ্ছা আরিফ ভাইয়া কি আসবে না নিহা আপুর বিয়েতে? না মানে দুদিন বাদেই তো আপুর বিয়ে, তাই জানতে চাওয়া আর কি। সঠিক বলতে পারি না, তবে আম্মু আব্বু আসতে পারে। ভাইয়া চট্টগ্রাম থাকে সুবাদে নাও আসতে পারে। আমার এমন কথা তেলেবেগুনে জ্বলে ওঠে ফিহা, ওকে এভাবে জ্বলতে দেখে বকা বনে গেলাম আমি। কি এমন বললাম যে এতটা রেগে গেল মুহূর্তের? ফিহা সেই রাগে রেশ ধরে আমার সাথে তেজ দেখিয়ে বলে উঠে, আসবে না মানে কি? এত সোজা না আসাটা, তুই নাম্বার দে এখন আমাকে। কথাগুলো বলেই আমার অপেক্ষা না করে নিজের মতো করে আমার ফোন থেকে ভাইয়ের নাম্বার নিয়ে নেয় ফিহা। আর আমি মুহূর্তে বোকা বনে গেলাম ওকে দেখে। কি হচ্ছে বোঝার জন্য ওর দিকে তাকিয়ে রইলাম করুণ ভাবে। আমাকে এভাবে তাকাতে দেখে ফিহা ঠোঁট কামড়িয়ে হেসে বলে উঠে, তুই কিছু মনে করিস না মায়া, আসলে সবাই আসবে, আরিফ ভাইয়া আসবে না তাই নাম্বারটা নেওয়া আর কি। আচ্ছা এখন আমি যাই, আমার অনেক কাজ আছে তোর সাথে আর বসতে পারবো না রে। বলেই আমাকে কিছু বলতে না দিয়ে হাসি মুখে ফোন দেখতে দেখতে দু কদম এগিয়ে যাই ফিহা। পরে আবারও পিছন ফিরে হাসি মুখে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, তুই কিন্তু কিছু মনে করিস না আবার মায়া। বলেই নিজের রুমে প্রস্থান করে ফিহা। আর আমি ওর যাওয়ার দিকে হা করে তাকিয়েছিলাম। কি বলে গেল মেয়েটা কিছুই বুঝতে পারছি না আমি। কিছু মনে না করার জন্য এটা বলে গেল, নাকি কিছু মনে করার জন্য ইশারা করে গেল। আজ নিহা আপুর গায়ে হলুদ। আমার অসুস্থতার কারণে বিয়েটা পিছাতে হয়েছিল সবাইকে। এখন যখন সবকিছু ঠিকঠাক আছে, তাই বিয়েতে আর বিলম্ব করতে চাচ্ছেন না ফয়সাল ভাইয়া পরিবার। তাই সবকিছু সেই সূত্র অনুযায়ী চলছে। আমি হসপিটাল থেকে বাসায় এসেছি আজ 20 দিন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও ওনার সাথে আমার তেমন একটা ঠিক নেই কোনো কিছুতেই। ওনাকে দেখে যতটা ভয় কাজ করে তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করে মনের মাঝে। পাওয়া না পাওয়ার অঙ্কটা সাথে সাথে মাথা চেপে বসে। কারণ ডলি আপু সব সময় আমায় সেটা মনে করিয়ে দেয় সবকিছুতে, যে উনি ডলি আপু ভালোবাসে আর বিয়েও করতে চাই, তাই আমি বাধ্য হয়ে উনার থেকে দূরে দূরে থাকছি। নিহা আপুর হলুদের অনুষ্ঠানে দাদাজান এই বাড়িতেই করছেন, তাই সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়ছে কাজে। অত শত কাজের মধ্যে আমার খেয়াল রাখছে সবাই। আমার পরিবার থেকে আব্বু আম্মু আসলে ও ভাইয়া এখনো এসে পৌঁছায়নি। হয়তো বা রাতে এসে পৌঁছাবে এখানে। নিহা আপুকে পার্লারের লোক দিয়ে সাজানো হচ্ছে। সাথে বাড়ির শুদ্ধ সব আত্মীয়স্বজন যে যার মতো করে সাজগোজ ব্যস্ত, আর আমি সবাইকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতে করতে পাশ ফিরতেই তখনই কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। তাকিয়ে দেখি দাদি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে হাতে একটা শপিং প্যাকেট নিয়ে। আমি কিছু বলার আগেই দাদি রেগে আমাকে বলে উঠেন, তুই এখানে কি করছিস মায়া? রেডি না হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? চল আমার সাথে। বলেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো উপরের রুমে দিকে। আর আমি গাল ফুলিয়ে অসহায়ের মতো ফেস করে দাদির পিছন পিছন চলতে লাগলাম। কাঁচা হলুদ বিশিষ্ট হলুদ শাড়ি পরানো হয়েছে আমায়। শাড়িটি বাঙালি ভাবে মানে ডালা ভাবে শাড়ি পরিয়ে দিয়েছেন দাদি আমাকে। মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা, তাতে গজানো সাদা গোলাপ একপাশে। কানে বড় বড় ঝুমকো রয়েছে। গলা খালি, কিন্তু দুহাত কাঁচা হলুদ চুড়িয়ে ভরপুর। দাদি আমাকে এক পলক দেখে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে কানে পাশে একটা নজর টিকা লাগিয়ে দেন। পরে আমাকে নিয়ে বেরিয়ে পড়েন নিহা আপুর হলুদ স্টেজের দিকে। স্টেজ সামনে সারিতে সোফায় বসে আছি আমি, সাথে দুপাশে বসে আছে দাদি আর আম্মু। দাদি আর আম্মু একে অপরকে সাথে গল্পে মেতে থাকলেও আমি আপাতত তাদের মাঝখানটাই বসে আছি চুপচাপ। আর গোল গোল চোখে সবটা পর্যবেক্ষণ করছি। নিহা আপু ভারী হলুদ লেহেঙ্গা পরে স্টেজে বসে আছে। বাকি সব মেয়েরা সাদা আর হলুদ কমিউনিকেশনে লেহেঙ্গা পরেছে। ফিহাও তাই পরেছে।
তবে ফিহা বারবার গেটের দিকে তাকাচ্ছে, হয়তো কারো আসার অপেক্ষা করছে। আমি এই বিষয়ে নিজের মনস্থির না করে সবাটা দেখছি। তবে অদ্ভুত ব্যাপার হলো, সবাই লেহেঙ্গা পরলেও আমাকে শাড়ি পরিয়েছেন দাদি, তাও আবার বাঙালি স্টাইলে। তবে আমার সাথে অন্য একজনও ভিন্ন পড়েছে, সে হলো ডলি আপু। চিকন ফিতা ব্লাউজ দিয়ে নীলের মধ্যে লেহেঙ্গা পরেছে, পেট পিঠ সবকিছু দৃশ্যমান হলেও অসম্ভব সুন্দর লাগছে আপুকে। যাকে বলে নজর কাড়া সুন্দর। বিয়ে বাড়ির সব ছেলেরা শুধু আপুকেই দেখছেন। নীল কালারটায় ডলি আপুকে আরো রাঙিয়ে তুলেছে। তবে একটা বিষয় খেয়াল করেছি আমি, যখন আমি ডলি আপুর সামনে পড়ি তখন আপু আমাকে মাথা থেকে নিচ পর্যন্ত চোখ বলিয়ে দেখে কিছু না বলে রেগে চলে যায়। আপু এমন করাতে বকা বনে যায় আমি। পরে যতবার আমার ডলি আপুর সাথে দেখা হয় আমি হাসি মুখে কথা বললেও আপু আমার দিকে রেগে কথা বলেছিল। আর সেই রাগের রেশ এখন পর্যন্ত বহাল আছে আপুর মাঝে। ছেলেরা সবাই আজ হলুদ পাঞ্জাবির সাথে সাদা ধুতি সালোয়ার পরেছে। আয়ন, দাদাজান, ফুপা, আমার আব্বু ও পরেছে সবার সাথে। অসম্ভব সুন্দর লাগছে সবাইকে। আয়ন ভাইয়াকে একটু বেশিই সুন্দর লাগছে আজ। হয়তো আমি কোনো দিন ভাইয়াকে পাঞ্জাবিতে দেখেনি, তাই আমরা চোখে এমন সুন্দর লাগছে। আয়ন ভাইয়াও অন্য সব দিনের চেয়ে আজ আমার কাছে আসছে একটু বেশি। কিছুক্ষণ পর পর আমার কাছে এসে বারবার আমি ঠিক আছি কিনা জিজ্ঞাসা করছে। আর আমাকে প্রথমে শাড়িতে দেখে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়েছিল। উনার এমন করে তাকানোতে আমি বেশ ইতস্তত বোধ করছিলাম। আমাকে নাকি অসম্ভব সুন্দর লাগছে, আমার থেকে চোখ ফেরানো নাকি দায় হয়ে উঠেছে তার। আমি আয়ন ভাইয়া এসব কথা মানে বুঝতে না পারায় শুধু বোকার মতো তাকিয়েছিলাম। সবাইকে পাঞ্জাবি পরতে দেখে আমার চোখ দুটো শুধু ওনাকেই খুঁজে চলছে, সেই কখন থেকে এক পলক দেখার জন্য। এখানে আসার পর থেকে উনাকে একবারের জন্য দেখিনি আমি। কোথায় আছে তাও জানি না। আচ্ছা, আজকে কি উনি পাঞ্জাবি পরবে হলুদে? জানি পরবে না, তারপরও কেন যেন আমার বড্ড ইচ্ছে করছে উনাকে এক পলক দেখার জন্য পাঞ্জাবিতে। আচ্ছা, কোথায় হবে উনি এখন? কথাগুলো একমনে ভাবছি আর চারপাশের চোখ বুলিয়ে ওনাকে খুঁজে চলছে। তখনই পাশ থেকে একজন সার্ভেন্ট এগিয়ে এসে দাদিকে বলে যেতে। দাদি আমাকে একা রেখে যেতে নারাজ, কিন্তু আম্মু আমার পাশে থাকায় আমাকে আম্মু কাছে রেখে দাদি আমার মাথায় আদুরে এক হাত বলিয়ে চলে যায় গেস্টদের অ্যাটেন্ড করতে। আমি চুপচাপ আম্মু কাছে বসে ওনাকে খুঁজে চলছি চারপাশে একমনে। তখনই কেউ আস্তে করে আমার পাশে বসে পড়ে। আমি আমার চিন্তায় এতটাই বিভোর হয়ে আছি যে পাশে কে বসেছে তা দেখার প্রয়োজনও মনে করেনি। আমি চারপাশ ওনাকে খুঁজতে ব্যস্ত আর আমার পাশে ব্যক্তিটি আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখায় ব্যস্ত। আমার পাশে কে বসে আছে তা না দেখেই চারপাশে চোখ বুলাতে বুলাতে উনাকে খুঁজতে খুঁজতে কৌতূহলী হয়ে বলে উঠে, ফিহা তোর ভাইকে দেখেছিস কোথাও? আয়ন ভাইয়া না কিন্তু, মানে উনি আর কি, তোর দ্বিতীয় ভাই। আমি কার কথা বলছি বুঝতে পারছিস তো তুই? চারপাশে উকি ঝুঁকি দিয়ে হুমমুম। ফিহা তোর কণ্ঠ কেমন হয়ে গেছে, কেমন ছেলে ছেলে টাইপ। যাই হোক, এখন বল না তোর দ্বিতীয় ভাই কই? আচ্ছা, আজ কি উনি পাঞ্জাবি পরেছে? বউ কি আমাকে এত মনোযোগ দিয়ে খুঁজছে? হুমুম। আর পাঞ্জাবি পরলে কি ম্যাডাম বেশি খুশি হবে? চিরচেনা কণ্ঠ কানে আসতেই ধ্যান ভাঙে আমার। আমি চমকে উঠে সাথে সাথে পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল উনাকে, মানে আমার গুণধর স্বামীকে। উনি চুপচাপ আমার পাশে বসে আমার দিকে ফিরে এক হাত সোফায় পিছনের স্লাইডে রেখে আমাকে মনোযোগ দিয়ে দেখছেন। আর আমি উনাকে আমার পাশে এভাবে বসে থাকতে দেখে স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। কি করব কিছু ভেবে না পেয়ে পাশ ফিরে তাকায় আম্মুর জন্য। আমাকে পাশে থাকতে দেখে উনি খানিকটা আরো আমার দিকে চেপে বসে আস্তে করে বলে উঠেন, পাশে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, শাশুড়ি আমার অনেক আগেই চলে গেছে, তার মেয়েকে তার গুণধর জামাইয়ের কাছে রেখে, আমাদের প্রাইভেসি দেয়ার জন্য। আমি আবারও উনার দিকে তাকাই, উনার কোনো কথায় যেন আমার মস্তিষ্কে ঢুকছে না। আমি শুধু ভাবার মতো উনার দিকে তাকিয়ে আছি। দৃষ্টি আমার উনার দু চোখে। অপ্রত্যাশিত কোনো কিছু যদি হঠাৎ করেই আপনার সামনে চলে আসে তাহলে হয়তো তাকে দেখে অনেক বেশি উত্তেজিত হয়ে উঠবেন, নয়তো একদম চুপ মেরে থাকবে কিছুক্ষণ। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। উনার হঠাৎ করে এত দিন পরে আমার পাশে দেখে আমি কোনো রকম রিয়েক্ট করতে পারছি না, শুধু উনাকে দেখতেই ইচ্ছা করছে আমার। উনি আমাকে এভাবে তাকাতেই দেখে, উনি আরো খানিকটা চেপে এক পা সোফা ওপর ভাঁজ করে রেখে আমার শরীর সাথে ঘেঁষে বসে, পরে এক হাত বাড়িয়ে আলতো হাতে আমার গাল আঁকড়ে ধরে স্পর্শ করে এক আঙুলে আমার গালে স্লাইড করতে থাকে।
হঠাৎ উনি আমার গাল স্পর্শ করতেই আমারও মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছা জাগে, তাই নিজের ইচ্ছেটা দমিয়ে রাখতে না পেরে দৃষ্টি উনাতে স্থির রেখে নিজের হাত বাড়িয়ে উনার গাল ছুঁয়ে দিলাম আলতো হাতে। কেন যেন আমার বড্ড ইচ্ছা করছে উনাকে ছুঁয়ে দেখতে। আমি উনার গাল স্পর্শ করে সারা মুখে আলতো হাতে ছুঁয়ে দিচ্ছি আস্তে আস্তে। উনি আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থেকে আমার সেই স্পর্শে ছাই জানাচ্ছে। চোখে মুখে তা এক তৃপ্তির ছেয়ে গেছে আমার এমন ছুঁয়াই। আমার দৃষ্টি উনার চোখে মুখে বুলিয়ে উনাকে ছুঁয়ে দিচ্ছে আপন মনে। আমার হাত উনার ঠোঁট স্পর্শ করতেই উনি সাথে সাথে আমার হাতে আস্তে করে চুমু খায়। উনার এমন হঠাৎ চুমু খাওয়ায় স্তব্ধ হয়ে যায় আমি, ভূত দেখা মতো চমকে উঠে দ্রুততা সঙ্গে নিজের হাত গুটিয়ে নেই। উনি এই প্রথম আমাকে চুমু খায়। আমার কাছে বিষয়টি কেমন জানি লাগছে, এক অদ্ভুত কিছু আমাকে গ্রাস করেছে মুহূর্তেই। তাই নিজের মাথাটা নিচু করে কোলের ওপর দুহাত রেখে কোচলাচ্ছি, কারণ আমার নিজের কাছে কেমন জানি অস্থিরতা কাজ করছে। উনার দিকে কেন জানি তাকাতে ইচ্ছা করছে না, হয়তো আমি লজ্জা পাচ্ছি। আচ্ছা, এটাকে কি লজ্জা বলে যা আমি এ মুহূর্তে উনার জন্য পাচ্ছি? নিজের এমন চিন্তায় নিজেই অবাক আমি। আমি কখনো কোনো বিষয়ে লজ্জা নামক বস্তুটি পাইনি, তাহলে আজ কি হলো আমার? উনি আমাকে মাথা নিচু করে দুহাত কচলাতে দেখে, আর আমাকে এইভাবে নার্ভাস হতে দেখে উনার দুই হাত বাড়িয়ে আমার দুগাল আঁকড়ে ধরে, উনার দিকে ফেরায় আমাকে। উনার চোখে মুখে ছিল এক অদ্ভুত নেশা। উনার এমন নেশাক্ত চোখ আমি আগে কখনোই দেখিনি, এই প্রথম। আমি উনার এমন নেশাক্ত চোখের সাথে পূর্ব পরিচিত নয়, তাই সাথে সাথে নিজের চোখ নিচের নামিয়ে নেয়। আমি চোখ নিচে নামিয়ে নেওয়াতে উনি আবারও আমার গাল হালকা নাড়িয়ে উনার চোখে দিকে তাকাতে বাধ্য করে। আমি তাকাতেই উনি আমার দিকে অগ্রসর হতে লাগে আস্তে আস্তে, ধ্যান ধরে উনার দৃষ্টি আমার ঠোঁটের ওপর। আমি উনাকে নিজের দিকে অগ্রসর হতে দেখে বোকার মতো তাকিয়ে আছি উনার দিকে। তখনই পাশ থেকে গানের বিকট শব্দ কানে আসতেই দুজনেই চমকে উঠি। উনার কাজে ব্যাঘাত ঘটায় উনি বিরক্তি নিয়ে পাশে থাকাতেই মুহূর্তের চুপ হয়ে যায় উনি। পরে দ্রুততার সঙ্গে আমার গাল ছেড়ে সোজা হয়ে বসে পড়ে সোফায়, কারণ আমরা এতক্ষণ যাবৎ স্টেজ সামনের সোফায় বসে এসব করছিলাম। উনি নিজের এমন কাজ ইতস্তত বোধ করে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, কারণ আশেপাশে অনেকেই হা হয়ে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়েছিল। এই মুহূর্তে এখানে এমন কিছু করবেন উনি হয়তো কেউ ভাবেনি। আর রিদ খান সম্পর্কে সবাই অবগত, উনি কখনো কোনো মেয়েকে নিজের পাশ ঘেঁষতেও দেয় না, আর সেখানে উনি আমার সাথে এখানে এভাবে বসে কি করছিল ভাবতেই সবাই শোকটে আছে। তা সবার হা হয়ে থাকা ফেসটা দেখেই বুঝতে পারছি আমি, কেউ তো আর জানে না আমি উনার বউ। আর জানবা কি করে, উনি আমাকে বউ বলে মানেই তো না। উনি সবার হাব ভাব বুঝতে পেরে আমাকে এক পলক দেখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, দুগদম এগিয়ে আবারও পিছন ঘুরে আমার দিকে তাকায়। পরে কিছু একটা ভেবে হুট করেই আমাকে কোলে তুলে নেয়। স্বাভাবিক দৃষ্টিতে ভঙ্গি রেখে সামনে দিকে এগিয়ে যেতে লাগে। আর আমি উনার এমন কাজে অবাক হয়ে তাকিয়ে আছি, সাথে বাকি সবাইও। আমি ঘাপটি মেরে উনা কোলে বসে আছি আর উনি আমাকে নিয়ে বাড়ির ভিতর উনার রুমে প্রবেশ করেন। আমাকে উনার রুমে নিয়ে ঢুকতেই ভয় হাত ছুটাতে ছুটাতে উত্তেজিত কণ্ঠে বলে উঠি, আমি আপনার রুমে যাব না, প্লিজ আমাকে নামান। আমি আর দোষ করব না, সত্যি বলছি। আমাকে আপনার রুমে নিয়ে মারবে না, প্লিজ প্লিজ প্লিজ। আমার কথাগুলো হয়তো উনার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই উনি আমাকে নিয়ে উনার রুমে ঢুকে পড়ে আমাকে রেখে এগিয়ে গিয়ে রুমে দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরে তাকিয়ে থেকে আস্তে আস্তে করে আমার দিকে এগোতে থাকে, আর আমি ভয় এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি ঠিক করে কিছু দেখতে পারছি না, কারণ উনার রুমটি অন্ধকার হয়ে আছে, তবে বাহিরে করা লাইটিং হওয়াই এখান পর্যন্ত আসছে। তাই রুমটিতে হালকা হালকা আলো ছড়িয়ে পড়েছে। উনি আমাকে ভয় পিছিয়ে যেতে দেখে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, দোষ তো করেছ তুমি, তবে এবারেটা অনেকটা গুরুতর। আমাকে পুড়িয়ে গুলিয়েছ তুমি, তাই ঔষধ তো তোমাকে লাগাতে হবে। তোমাকে নিজের সাথে পিষে ফেলতে এনেছি এখানে। তোমাতে আমি আরো মন্ত হতে চাই, নিজেকে তোমার মাঝে বিলিয়ে দিতে চাই। সেটা তুমি চাও বা না চাও আমি করবই। বলেই উনি আমার একদমই কাছে চলে আসে, পরে থেমে আমার দিকে তাকিয়ে থেকে আবারও এক পা করে আমার দিকে এগিয়ে আসে। আর আমি এক পা করে পিছাতে লাগলাম উনার দিকে তাকিয়ে থেকে। পেছাতে পেছাতে আমি গিয়ে ঠেকলাম দেয়ালের সাথে। পরে দেয়ালের সাথে বাড়ি খেয়ে পাশ ফিরে দেয়ালটাকে দেখে আবারও উনার দিকে তাকায়, দুজনেই দৃষ্টি দুজনের মধ্যে স্থির। উনার এক হাত আমার পাশে দেয়ালে রেখে ঝুঁকে আসে আমার দিকে।
আর অন্য হাতে আমার গাল আলতো হাতে স্পর্শ করে, পরে আমার গালে রাখা হাতটা দিয়ে আমার গলায় বিচরণ করতে থাকে আস্তে আস্তে। উনার এমন ছোঁয়াই মুহূর্তে আমি কেঁপে ওঠে, দুহাত ছড়িয়ে পিছনের দেয়ালটাকে আঁকড়ে ধরতে যাওয়ার সাথে সাথে আমার হাত লেগে পাশে থাকে টপটা মাটিতে লুটিয়ে পড়ে ভেঙে যায়। আর উনার ছোঁয়াই আমাকে কাঁপতে দেখে সাথে সাথে উনি উনার দুহাতে আমার দুগাল আঁকড়ে ধরে টেনে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান হারায় নিজের দুপা উঁচু করে দুহাতে উনার শার্টের কলার চেপে ধরি শক্ত করে। আর আবেশেই নিজের দুচোখ বন্ধ হয়ে আসে। চলবে। গল্প দেওয়ানা আমার ভালোবাসা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। ষষ্ঠ পর্ব।